আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমন্ত্রণ জানাচ্ছি গাইনি ওয়ার্কশপের আরো একটি সেশনে, আরো একটি ক্লাসে। আমাদের সাথে বরাবরের মতো আজকে মেন্টর হিসেবে থাকবেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর বেগম হোসনে আরা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, শ্যামলী, ঢাকা, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেড হসপিটাল, ধানমন্ডি। সুপ্রিয় উপস্থিতি, আজকের টপিক হচ্ছে জেনিটাল প্রোলাপস অ্যান্ড কন্ট্রাসেপটিভ। খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং ম্যামের ক্লাস করবেন। সুপ্রিয় উপস্থিতি, আহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ম্যামকে ডিরেক্ট প্রশ্ন করতে পারেন, কিংবা সবচেয়ে ভালো হয় যদি চ্যাট বক্সে আপনারা প্রশ্নগুলো রাখেন, সেই প্রশ্নগুলো ম্যাম নিবেন আস্তে আস্তে। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমি এখন ম্যামকে বিনীতভাবে অনুরোধ করছি ক্লাসটি শুরু করার জন্য। ম্যাম। ধন্যবাদ তোমাকে সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। অ্যাক্সেস অনলাইন ওয়ার্কশপের গাইনি অ্যান্ড অফস ক্লাসে আজকে আমার টপিকস হলো জেনিটাল প্রোলাপস অ্যান্ড কন্ট্রাসেপটিভ। আমি আশা করি তোমরা এই জেনিটাল প্রোলাপস অ্যান্ড কন্ট্রাসেপটিভ এর উপরে তোমাদের যা যা কনফিউশন আছে, যা যা ডায়াগনোসিস করতে কনফিউশন, অথবা ট্রিটমেন্ট দিতে কনফিউশন, অথবা কোনো ধরনেরই যদি কোনো ধরনের অসুবিধা থাকে, অথবা এই দুইটা টপিকস এর বাইরেও তোমরা যে কোনো টপিকস নিয়ে আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারো। কিন্তু তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে আজকে করতে পারো। আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস, সুতরাং তোমরা তোমাদের সব কোয়েশ্চেন কিন্তু আমাকে আশা করি করবা। যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাকে বলবা। আমি প্রথমে জেনিটাল প্রলাপস নিয়ে কিছু কথা বলবো, তারপর তোমরা তোমাদের জেনিটাল প্রলাপস এবং কন্ট্রাসেপটিভ দুইটাই নিয়ে আমি বলে ফেলবো। কিন্তু তারপরে তোমরা 15-20 মিনিট পরে থেকেই তোমরা চ্যাট বক্সে কোয়েশ্চেন রাখতে থাকবা, বা আমার কথার পরিপ্রেক্ষিতেও তোমরা কোয়েশ্চেন রাখতে পারো। অথবা তোমাদের কোনো যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো, সেই প্রবলেমেটিক কেস গুলাকেও আমাকে রাখবা। যদি মনে করো যে এই জেনিটাল প্রলাপস এবং টপিকস এবং কন্ট্রাসেপটিভ এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের জিপি করতে গিয়া অথবা ইমার্জেন্সি ম্যানেজ করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলেও আমাকে সেই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করতে পারো। আবারও বলছি, আজকে কিন্তু এটা আমার লাস্ট ক্লাস। প্রথমেই আমি জেনিটাল প্রলাপস নিয়ে বলতে চাই। জেনিটাল প্রলাপস কিন্তু ইট ইজ নট এ ডিজিজ, it is not a disease, it is only the disorder of anatomy. It is only the disorder of anatomy. Normally uterus কোথায় থাকে? Normally uterus থাকে pelvic cavity তে। When it is outside the uterus, যখন জরায়ুটা অথবা ভেজাইনাটা অথবা সিস্টোসিল রেক্টোসিল এইগুলো যখন ইন্ট্রয়েটাস দিয়ে বের হয়ে যায়, তখনই কিন্তু আমরা জেনিটাল প্রোলাপস বলি। নর্মালি কি হয়, ইউটারাসটা পেলভিসে থাকে, সার্ভিক্সের এক্সটার্নাল অবস্থা এট দ্য লেভেল অফ অ্যাবাভ দ্য ইস্টিয়াল স্পাইন থাকে। যখন এটা ইস্টিয়াল স্পাইনের থেকে নিচে নেমে যাবে, তখনই কিন্তু আমরা সেটাকে প্রলাপস বলি। যখন ইস্টিয়াল স্পাইনের নিচে নামবে, তখন আমরা সেটাকে বলি ফার্স্ট ডিগ্রি ইউটেরাইন প্রলাপস। or when cervix at the level of introitus or outside the introitus যদি থাকে, তখন আমরা এটাকে সেকেন্ড ডিগ্রি বলি প্রলাপস। আর যখন দেখা যায় ইউটেরাস পুরাটাই বের হয়ে গেছে, তখন সেটাকে আমরা থার্ড ডিগ্রি ইউটেরাইন প্রলাপস বলি। তাই ইউটেরাইন প্রলাপসটাকে আমরা এইভাবে ভাগ করি। তাছাড়া আবার অ্যান্টেরিয়র ভেজানাল ওয়ালে যদি আপারে ভেজানাল ওয়াল যদি প্রলাপস হয়, সেটাকে আমরা সিস্টোসিল বলি। লোয়ার ভেজানাল ওয়াল উইথ ইউরেথ্রা যদি প্রলাপস হয়, আমরা সেটাকে সিস্টোসিল ইউরোথ্রোসিল বলি। অনেক সময় কম্বাইনলি সিস্টো ইউরোথ্রোসিল থাকতে পারে। আবার ধরে যায় পোস্টেরিয়র ভেজানাল ওয়াল। পোস্টেরিয়র ভেজানাল ওয়ালে ওই সময় আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র ভেজানাল ওয়াল যদি প্রলাপস হয়, সাথে যদি তোমার ইন্টেস্টিন থাকে, তখন সেটাকে আমরা অ্যান্টেরোসিল বলি। মিডিল পার্ট যদি পোস্টেরিয়র ভেজানাল ওয়াল তোমার হার্নিয়েশন হয়, সেটাকে আমরা রেক্টোসিল বলি। সুতরাং অ্যান্টেরিয়রলি সিস্টোসিল, ইউরোথ্রোসিল, পোস্টেরিয়রলি তোমার অ্যান্টেরোসিল, রেক্টোসিল, পোস্টেরিয়র ভেজানাল ওয়াল। তাছাড়া ইউট্রাসের ডিগ্রি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এগুলো আমরা বুঝে ফেললাম। এখন আমরা যদি একটা জিনিস ম্যানেজ করতে চাই, ম্যানেজ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ইটিওলজিটা জানতে হবে। এটা কিসের জন্য প্রলাপসটা হয়, তাই না? প্রথমে আমাকে জানতে হবে কেন প্রলাপস হবে। কেন প্রলাপস তো সবার হয় না, এই কয়েকজন মানুষের প্রলাপস হয়। কেন প্রলাপস হয় তাদেরই, যেমন কতগুলো প্রিডিসপোজিং কজ আছে।
যেমন তোমার হইতে পারে কনজেনিটাল যদি উইকনেস থাকে, নর্মালি দেখা যায় অনেকের হেরিডিটারি কনজেনিটাল উইকনেস অফ দ্য লিগামেন্ট। যেমন ইউটেরাসে কি কি লিগামেন্ট থাকে আমরা জানি, ইউটেরাসের যেমন ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, ম্যাকেন্ডিস লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এন্ড কি থাকে পিউবো সার্ভাইকেল লিগামেন্ট। তাছাড়া অনেক সময় পেলভিক ফ্লোর, লিভাটর অ্যানাই, পেলভিক ডায়াফ্রাম, এইগুলা দিয়ে সাধারণত আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানটা একটা নর্মাল এন্টিভার্টেড পেলভিক এবং এন্টিভার্টেড পজিশনে থাকে। তাহলে কনজেনিটাল উইকনেস হলে তোমার প্রলাপস হইতে পারে। আর কিসে হইতে পারে, ইন্টারন্যাটাল যদি তোমার প্রিমেচিউর বিয়ার ডাউন করে, যেমন সার্ভিক্সটা ফুল ডাইলেটেশন হবে। সার্ভিক্স ফুল ডাইলেটেশন কখন হয়, যখন 10 সেন্টিমিটার ডাইলেটেশন। সার্ভিক্স ফুল, ধরো সার্ভিক্স 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, এর মধ্যে যদি প্রিমেচিউর তোমার বিয়ার ডাউন করে ডেলিভারি করার জন্য, তখনও তোমার কি হয়, তখনও ইউটেরাসটা নিচে নেমে আসতে পারে, প্রলাপস হইতে পারে। তাছাড়া আমরা যদি ফরসেপ, ভেন্টুস এইগুলো যদি ইউজ করি, তখনও আবার তোমার প্রলাপস হইতে পারে। তাছাড়া আর কিছু হইতে পারে, যদি হেভি লিফটিং করি, কখন, যখন পিরিপেরাল পিরিয়ডে থাকবো, তখন যদি একটা পেশেন্ট হেভি লিফটিং করে, তখনও কিন্তু তোমার হইতে পারে। আর পোস্টমেনোপজাল, আবার অনেক সময় দেখা যায় পোস্টমেনোপজাল ওমেনদের, এটা তোমার কিসের জন্য হয়, পোস্টমেনোপজাল ওমেনদের অনেক সময় দেখা যাইতেছে যে ইস্ট্রোজেন উইথড্রল ইফেক্টের জন্য, হরমোন যখন থাকে না, তখন তোমার হরমোনের অভাবের জন্য দেখা যায় উইকনেস বা অ্যাট্রোপি হয়ে যায় অর্গান গুলা, সেটার জন্য আবার প্রলাপস হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে তোমার যদি পেশেন্টের ক্রনিক কাফ থাকে, সেটার ক্রনিক কাফ, অ্যাসাইটিস, ওভারিয়ান টিউমার, সেইগুলোর জন্য অনেক সময় প্রলাপস হয়। আচ্ছা, এখন এই প্রলাপস হলে কি হয়, এখন তুমি বলতে পারো যে এই প্রলাপস হলে কি হবে। প্রলাপস হলে কি হয়, অনেক সময় দেখা যায় এই প্রলাপস থেকে অনেক কমপ্লিকেশন হয়, যেমন ডিকিউবিটাস আলসার হইতে পারে, ইউটিআই হইতে পারে, হাইড্রোনেফ্রাইটিস হইতে পারে, পাইলোনেফ্রাইটিস হইতে পারে, ইউরেমিয়া। যদি একটা পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট কমপ্লেন অফ জেনিটাল প্রলাপস এন্ড তাকে যদি তুমি ট্রিটমেন্ট না করো, তাইলে তার কি হবে, তার পাইলোনেফ্রাইটিস হবে, তার রেনাল ফেলিউর হবে, ইউরেমিয়া হবে এন্ড ডেথ অফ দ্য পেশেন্ট। সুতরাং তাকে তার মতো ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় এই প্রলাপস তুমি যদি ডায়াগনোসিস করতে চাও, এক্সামিনেশন করো, তখন তুমি দেখবা এটা মনে হতে পারে এটা গার্টনার সিস্ট। তুমি তখন বলবা যে হোয়াট ইজ দ্য গার্টনার সিস্ট, গার্টনার সিস্টটা কি। হ্যাঁ, তারপর অনেক সময় ইলংগেটেড সার্ভিক্সের সাথে এটা কনফিউজ হতে পারে। অনেক সময় তোমার কি হতে পারে, মায়োমেটাস পলিপের সাথে এই প্রলাপসটা তোমার কনফিউজ। তাহলে এটার সাথে আমরা ডিডি আনতে পারি, গার্টনার সিস্ট, ইলংগেটেড সার্ভিক্স এন্ড মায়োমেটাস পলিপ, এইগুলো তোমার ডিডি আসতে পারে। এই ডিডি গুলো আমাকে এক্সক্লুড করে দেন আমার ডায়াগনোসিস করতে হবে। আর পেশেন্ট, তোমার কাছে একটা পেশেন্ট আসলো, আচ্ছা সে কমপ্লেন করবে কি, সে আচ্ছা কমপ্লেন করবে সামথিং কামিং ডাউন পারবে না উইথ ফ্রিকোয়েন্সি or difficulty in the defecation or urgency, discharge, backache. These are the complaint of this patient. And patient also তোমার এক্সামিনেশন করলে তুমি কি করবা, তুমি এক্সামিনেশন করে তুমি তাকে পাবা কি, এক্সামিনেশন করে আমরা দেখব যে তার প্রলাপস, এবং এক্সামিনেশন করে আমরা তাকে হয় ফার্স্ট ডিগ্রি ইউটেরাইন প্রলাপস পাবো, অথবা সেকেন্ড ডিগ্রি, অথবা আমরা থার্ড ডিগ্রি ইউটেরাইন প্রলাপস পেতে পারি। সুতরাং আমরা যখন প্রলাপস ডায়াগনোসিস করব, প্রলাপস কি করবে, আবার তার ট্রিটমেন্ট। এখন আমরা যদি ডায়াগনোসিস করি, প্রলাপস ডায়াগনোসিস করার জন্য কিন্তু এত ইনভেস্টিগেশনের দরকার লাগে না। প্রলাপসের জন্য তোমার আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে এমআরআই, সিটি স্ক্যান, অথবা এনি অন্য কোনো তুমি এক এক্সামিনেশন করেই তুমি ডায়াগনোসিস করতে পারবা। এক্সামিনেশন দিকে ইন্সপেকশন, পার্সিকুলাম এক্সামিনেশন এন্ড বাইম্যানুয়াল এক্সামিনেশন, এইগুলা করেই আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি ইট ইজ এ কেস অফ জেনিটাল প্রলাপস। সাথে সিস্টোসিল আছে কিনা, রেক্টোসিল আছে কিনা, এন্টারোসিল আছে কিনা, অথবা ইউরোথ্রোসিল আছে কিনা, এটা কিন্তু আমরা দেখেই ডায়াগনোসিস করে ফেলতে পারি। এখানে কোনো ইনভেস্টিগেশনের, এত হাই ফাই ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। আচ্ছা, যখন আমার ডায়াগনোসিস হয়ে গেল, তখন আমার ট্রিটমেন্টটা কি, তখন তার ট্রিটমেন্ট কি হবে, তার ট্রিটমেন্ট যেমন হাউ টু ট্রিট হার, যেমন তাকে ট্রিটমেন্ট ডিপেন্ড অন দা পেশেন্টের সিভিয়ারিটি অফ দ্য সিমটম, পেশেন্ট এটা কতটুক তার সিভিয়ার সিমটমের উপরে, তারপরে তার কয়টা বাচ্চা আছে সেইটার উপরে। মেইনলি আমরা এইজ,
সিভিয়ারিটি অফ দ্য সিমটম, পেরিটি, পেরিটির উপর। তাইলে আমরা কি এইজ দেখবো, তার সিমটম দেখবো, তার পেরিটি দেখবো, এইগুলা দেখে আমরা তাকে ডায়াগনোসিস করবো, তাকে আমরা কি করব, ট্রিটমেন্ট দিব। আচ্ছা, এখন তুমি বসে রইলা, তুমি আউটডোরে বসে আছো, তুমি ধরি আউটডোরে বসে আছো বা ইমার্জেন্সিতে বসে আসছো, এরকম সময় একটা পেশেন্ট আসলো, a patient of 55 years old lady came with complaining of something coming down, complain কি করতেছে, something coming down per vagina with blood stain, vaginal discharge, with frequency urgency and backache। এরকম যদি একটা কমপ্লেন নিয়ে আসে, তাহলে তুমি কি করবা, তার হিস্ট্রি নিবা। হিস্ট্রি নেওয়ার পরে তার হিস্ট্রি নেওয়া হইলো, তার চিপ কমপ্লেন, তার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, এগুলো নেওয়ার পরে আমরা কি করব, জেনারেল এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশনে আমি খুব একটা বেশি কিছু পাবো না, মেইনলি তার পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা পাবো না, মেইনলি আমি কোথায় গিয়ে পাবো, পেলভিক এক্সামিনেশন। তাকে অবশ্যই পেলভিক এক্সামিনেশন করতে হবে। পেলভিক এক্সামিনেশনের মধ্যে আমার কি থাকবে, পেলভিক এক্সামিনেশন যেমন ইন্সপেকশন, পার্সপেকুলাম এক্সামিনেশন, বাইম্যানুয়াল এক্সামিনেশন, রেকটাল এক্সামিনেশন, পার রেকটাল এক্সামিনেশন, এইগুলো এক্সামিনেশন করে আমি ডায়াগনোসিস করে ফেলবো ইট ইজ এ কেস অফ আইদার ফার্স্ট ডিগ্রি ইউটেরাইন প্রলাপস or second degree or third degree uterine prolapse. My examination can result that it is first degree, second degree or third degree uterine prolapse. তখন এখন আমার হলো পেশেন্ট, আমার পেশেন্ট ছিল 55 ইয়ার্স ওল্ড। যদি এরকম 55 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট থাকে, তাহলে আমার সেটা ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্ট হবে আমাকে, আমি তাকে করব কি, পেশেন্টকে কাউন্সিলিং করব, কাউন্সিলিং করে তাকে একটা রুটিন ইনভেস্টিগেশন দিব। রুটিন ইনভেস্টিগেশন আমরা জানি, সব পেশেন্টের রুটিন ইনভেস্টিগেশন, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, এইচবিএসজি, থাইরয়েড, ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, ব্লাড গ্রুপ অ্যান্ড ইসিজি। এটা হলো তার রুটিন একটা ইনভেস্টিগেশন। এই রুটিন ইনভেস্টিগেশনে যদি দেখা যায় পেশেন্ট ফিট, দেন আমরা কি করি, পেশেন্টকে কাউন্সিলিং করে তাকে বলি কি আপনার এই অপারেশন লাগবে। যদি সে ফিট থাকে, মানে পেশেন্ট যদি ফিট হয়, তখন আমরা তাকে তাকে পেশেন্টকে ওটিতে নিয়ে যাই। ওটিতে নিয়ে আমরা তাকে অপারেশন করি। যে অপারেশনটা করি, সেই অপারেশনটার নাম হলো ভ্যাজানাল হিস্টেক্টমি উইথ অ্যান্টেরিয়র কল্পোপেরিনিওরেফি উইথ পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি। কিন্তু এখানে খুব এক্সপার্ট সার্জনের দরকার আছে, কারণ এক্সপার্ট সার্জন না থাকলে কিন্তু যে কোনো ধরনের কমপ্লিকেশন হইতে পারে। যে কোনো অপারেশন করতে গেলে অবশ্যই পেশেন্টের সাথে তোমার কাউন্সিলিং করতে হবে, কনসার্ন নিতে হবে, প্রি অপারেটিভ অর্ডার দিতে হবে, তারপর পোস্ট অপারেটিভ অর্ডার লিখতে হবে, অ্যান্ড পেশেন্টকে আফটার অপারেশন পেশেন্টকে পোস্ট অপারেটিভ ফলো আপ দিতে হবে। হাউ টু গিভ দ্য পোস্ট অপারেটিভ, রাইট দ্য পোস্ট অপারেটিভ অর্ডার তোমাকে জানতে হবে। তুমি যদি কোনো বড় প্রফেসরের সাথে কাজ করো অথবা নিজে অপারেশন করো, তাহলে তোমাকে পোস্ট অপারেশন নোট লিখতে হবে, পোস্ট অপারেটিভ অর্ডার দিতে হবে, এন্ড পোস্ট অপারেটিভ ফলো আপ দিতে হবে। পোস্ট অপারেটিভ ফলো আপের মধ্যে দেখতে হবে তার ইমিডিয়েট ফলো আপ দিতে হবে এবং লেট ফলো আপ দিতে হবে পেশেন্টকে। এইভাবে সাধারণত আমরা দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের আমরা ডায়াগনোসিস করি, ট্রিটমেন্ট করি। ডায়াগনোসিস, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এটা ট্রিটমেন্ট নর্মালি সার্জিক্যাল। আগেকার দিনে অনেক সময় পেশারি ট্রিটমেন্ট দিত, nowadays we are not give the পেশারি ট্রিটমেন্ট। পেশারি ট্রিটমেন্ট দিলে পেশেন্টের ফালস স্মেলিং ডিসচার্জ দিতে পারে এবং কার্সিনোমা, ক্যান্সার অফ দা ভ্যাজাইনা অথবা সার্ভিক্স হতে পারে। nowadays পেশারি ইজ অবসোলিট। এটা 55 ইয়ার্স। যদি একটা পেশেন্ট আসে, পেশেন্ট কমপ্লেইন অফ 33 ইয়ার্স লেডি উইথ কমপ্লেইনস অফ সামথিং কামিং ডাউন, তখন কি আমরা ভ্যাজানাল হিস্টেক্টমি করব? না। তখন তার পেরিটি কমপ্লিট হয় নাই, তার বয়সও কম, তখন কিন্তু আমরা তাকে ভ্যাজানাল হিস্টেক্টমি বা অ্যান্টেরিয়র কল্পোরিফি পোস্টার কল্পোপেরিনিওপি, তাকে আমরা ভ্যাজানাল হিস্টেক্টমি করব না। কারণ সে, তার বয়স মাত্র 33 ইয়ার্স, তার পেরিটি ইজ নট কমপ্লিট। তখন আমরা তাকে যে অপারেশনটা করব, সে অপারেশনটার নাম হলো ফদারগিল অপারেশন। ফদারগিল অপারেশনও ঠিক এই রুটিন, তাকে সব ইনভেস্টিগেশন, যে রুটিন ইনভেস্টিগেশন গুলো বললাম, সেই রুটিন ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ফদারগিল অপারেশন করি। ফদারগিল অপারেশন করতে হলে পেশেন্টকে রুটিন ইনভেস্টিগেশন করে
ওটিতে নিয়ে লিথোটমি পজিশন করে প্রথমে আমরা ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স করি, ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, তারপরে ডিসেকশন করে তোমার কি করি, ম্যাকেন্ড্রস লিগামেন্টের টাইটেনিং করে দ্য এম্পুটেশন, যতটুকু তোমার সার্ভিক্সটা ফেলে দিলে লেন্থ অফ দ্য ইউটারাসটা ঠিক রেখে 7.5 সেন্টিমিটার রেখে বাকি যে পোর্শনটুকু অনেক সময় আমরা এম্পুটেশন অফ দ্য সার্ভিক্স উইথ টাইটেনিং অফ দ্য ম্যাকেন্ড্রস লিগামেন্ট করে আমরা একটা রিপেয়ার করে দিই। সেই অপারেশনটার নাম হচ্ছে ফদারগিল অপারেশন। সেই অপারেশনটার নাম হচ্ছে ফদারগিল অপারেশন। অনেক সময় আমরা ফদারগিল অপারেশন করি যদি পেশেন্ট ইয়াং থাকে এবং সে বাচ্চা চায়, মিনিস্ট্রেশন চায়, সে বাচ্চা চায়, ইন দ্যাট সিচুয়েশন উই আর ডুইং দ্য ফদারগিল অপারেশন। তাহলে আমরা জানলাম জেনিটাল প্রলাপস সম্পর্কে। জেনিটাল প্রলাপস এর একটা পেশেন্ট, জেনিটাল প্রলাপস ডায়াগনোসিস করা খুব ইজি, এটা কোনো ডায়াগনোসিস করতে কোনো ইনভেস্টিগেশনেরও দরকার নাই। তাইলে আমরা জেনিটাল প্রলাপস জানলাম, what is genital prolapse, what are the types of genital prolapse, what are the complications of genital prolapse, what are the symptoms of genital prolapse, what are the differential diagnosis of genital prolapse, how to diagnose the genital prolapse, how to treat the genital prolapse, how to follow up the patient of genital prolapse. তাইলে আমরা জেনিটাল প্রলাপস সম্পর্কে একটু বললাম। দেন আমরা কি করব এখন, যদি জেনিটাল প্রলাপসে অনেক সময় পেশেন্টকে ফলো আপ, যেমন ইমিডিয়েট ফলো আপটাও আমরা জানি, এবং পেশেন্টকে এখানে আফটার অপারেশন, ইমিডিয়েট আফটার অপারেশন আমরা একটা ভেজানাল প্যাক দেই। ও আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যদি পেশেন্টের ডিকুবিটাস আলসার থাকে, অনেক সময় পেশেন্টের ডিকিউবিটাস আলসার থাকে, ভেজানাল ব্লাড স্টেইন ভেজানাল মিউকাস যায়, সেটাকে আমরা কি করতে, যদি ডিকিউবিটাস আলসার থাকে প্রথমে আমরা প্রলাপসটাকে কারেকশন করে ডিকিউবিটাস আলসারটা হিল হলে তারপরে আমরা অপারেশন করি। হাউ টু ট্রিটমেন্ট অফ ডিকিউবিটাস আলসার, মেইনলি দা ডিকিউবিটাস আলসার, হোয়াই ডিকিউবিটাস আলসার হয় ডিসঅর্ডার অফ অ্যানাটমির জন্য। কি হয়, ইম্পেয়ারমেন্ট অফ সার্কুলেশন হলে কি হবে, ইসকেমিয়া হবে, ইসকেমিয়া হয়ে কি হয়, নেক্রোসিস হয় এন্ড আলসারেশন হয়। সুতরাং এটাকে কি ট্রিটমেন্ট হবে, রিপোজিশন অফ দা সার্ভিস অর রিপোজিশন অফ দা প্রলাপস পার্ট। যদি আমরা রিপোজিশন অফ দা প্রলাপস পার্ট করে দেই তাহলে সার্কুলেশন হবে, সার্কুলেশন হয়ে অটোমেটিক্যালি হিল হয়ে যাবে। সুতরাং অপারেশনের আগে ডিকিউবিটাস আলসারটা আমাকে দেখে নিতে হবে। নাও আমরা কি বলবো, আমি এখন আসতেছি কন্ট্রাসেপটিভের উপর। কন্ট্রাসেপটিভ আমরা কি ডায়াগনোসিস করতে পারি, কন্ট্রাসেপটিভ কি মেইনলি আমরা কন্ট্রাসেপটিভ বলতে কি বুঝি, কন্ট্রাসেপটিভ প্রিভেন্ট দ্য প্রেগনেন্সি। একটা পেশেন্ট আসলো তোমার কাছে, ইয়াং কাপল কাম টু ইউ with the with she wants contraceptive। তখন এই নিউলি ম্যারিড কাপলকে আমি কি কন্ট্রাসেপটিভ দিব, প্রথমে আমি তাকে সব কন্ট্রাসেপটিভ সম্পর্কে তাকে আইডিয়া দিব, তাই না? আর এই কন্ট্রাসেপটিভ মেথডটা তাকে আমি পিল অফার করতে পারি, তাকে আমি পিল দিতে পারি, তাকে আমি ইনজেকশন দিতে পারি, তাকে ইমপ্লানন দিতে পারি, তাকে আইইউসিডি দিতে পারি। তাইলে আমি তাকে বলতে হবে যে আপনার জন্য, যদি নিউলি কাপল থাকে তাকে আমরা টেম্পোরারি, নর্মালি কন্ট্রাসেপটিভ টু টাইপের থাকে, একটা হলো টেম্পোরারি মেথড আর একটা হলো পার্মানেন্ট মেথড, কিন্তু নিউলি ম্যারিড কাপলের জন্য তোমার টেম্পোরারি মেথডেই মেইন দরকার। আর যদি যার 2-3টা বাচ্চা আছে তাকে সাধারণত আমরা পার্মানেন্ট মেথড মেইনলি অফার করি, অথবা লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ ইউজ করি, এটাকে বলে লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ মেথড, ওইটা ইউজ করি। এগুলি লং অ্যাক্টিং কোনটা, যেমন ইমপ্লানন and IUCD, these are the long acting contraceptive method। আর পার্মানেন্ট মেথড কোনটা, ছেলেদের জন্য যেমন ভ্যাসেক্টমি, এন্ড মেয়েদের জন্য কি টিউবাল লাইগেশন, বাইল্যাটারাল টিউবাল লাইগেশন, এটা হলো মেয়েদের তোমার পার্মানেন্ট মেথড। হোয়াট আর দা, তোমাকে জানতে হবে when you can use, ইন্ডিকেশন জানতে হবে। যদি তুমি আমি একটা পিল প্রেসক্রাইব করতে চাই, পিল প্রেসক্রাইব করতে গেলে আমাকে সেটার ইন্ডিকেশন জানতে হবে, কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা ওর জন্য জানতে হবে, তাকে আমাকে সাইড ইফেক্ট সম্পর্কে বলতে হবে,
তাহলে পেশেন্ট আসলে আমি ইন্ডিকেশন জানবো, তার ইন্ডিকেশন আছে কিনা, তার কন্ট্রা ইন্ডিকেশন এটার মধ্যে আছে কিনা, তার কোনো, যেমন কন্ট্রা ইন্ডিকেশন কি, যদি একটা পেশেন্টের থ্রম্বোসিস থাকে, তার লিভার ডিজিজ থাকে, সিভিয়ার মাইগ্রেন থাকে, ভেনাস থ্রম্বোসিস থাকে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা তোমার কন্ট্রাসেপটিভ মানে বিশেষ করে তোমার হরমোনাল কন্ট্রাসেপটিভ অ্যাভয়েড করি। হরমোনাল কন্ট্রাসেপটিভ আমরা দিই না, যেমন পিল, ইনজেকশন, ইমপ্লানন, এগুলো হলো হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথড। এইসব মেথড সাধারণত লিভার ডিজিজ, থ্রোম্বোসিস, সিভিয়ার মাইগ্রেন, সিরোসিস অফ দ্য লিভার, এগুলোর ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন। তাইলে একটা নিউলি কাপল পেশেন্ট আসলো, তাকে আমি কি করব, প্রথমে কাউন্সিলিং করব। কাউন্সিলিং করে তার তার কোনটা সে তার দরকার। নিউলি কাপল আসলে সাধারণত আমরা কি করি, পিল প্রেসক্রাইব করি। পিলটা কেমন পিল হবে, সেটা হলো লোডোজ পিল। আমাদের দেশে কিন্তু আগে কিন্তু ওই যে মায়াবড়ি, অবস্টেট, মার্বেলন, এইগুলো আগে অনেক ছিল। হ্যাঁ, এখন কিন্তু অনেক লো ডোজ পিল আসছে। লো ডোজের পিলের মধ্যে মেইনলি তোমার নোভেলন লাইট, অ্যালিসা, লিয়ানা, হ্যাঁ, রোজেন 28, এইগুলো কিন্তু খুব লো ডোজ পিল। সুতরাং এইসব লো ডোজ পিলে সাধারণত শারীরিক কোনো অসুবিধা হয় না, তাছাড়া তার কোনো সাইড ইফেক্ট খুবই খুবই কম। পেশেন্টের যদি নিউলি কাপেল আসে, আমরা তাকে বলে দিব হাউ টু ইউজ দিস হাউ টু ইউজ দিস তাকে আমরা বলে দিব কেমন করে ইউজ করতে হবে। প্রথমে বলবো যে এটা মাসিকের প্রথম দিন অথবা দ্বিতীয় দিন থেকে স্টার্ট করতে হবে। মানে সেইটা কেমন করে খাবে, প্রথম দিন থেকে স্টার্ট করবে। স্টার্ট করে এটার মধ্যে দেখা যাবে যে 21টা বড়ি আছে, আর 7টা তোমার নন হরমোনাল, তার মানে 28 দিন থাকে। যখন বড়িগুলো শেষ হবে, সে আরেক পাতা আরম্ভ করবে, যখন বড়ি শেষ হবে তখন আরেক পাতা আরম্ভ করবে। এইভাবে কন্টিনিউয়াসলি সে খেয়ে যাবে। যখন সে কন্টিনিউয়াসলি খেয়ে যাবে, তখন তাকে বলতে হবে যখন আপনি প্রেগনেন্সি নিতে চান, তখন কিন্তু আপনি ওইটা বন্ধ করে দিবেন, দিয়ে আপনি প্রেগনেন্সি নিতে পারেন। তাইলে তাকে ক্লিয়ারলি তাকে এটা বলে দিতে হবে। যদি তার মিনিস্ট্রেশন যেদিন স্টার্ট হবে, নেক্সট তাকে কি বলতে হবে, যে আপনাকে প্রতিদিনই এই কন্ট্রাসেপটিভটা, এই যে পিলটা আপনি খাবেন, কিন্তু প্রতিদিনই আপনাকে খাইতে হবে এবং ফিক্সড টাইমে খাইতে হবে। আজকে সকালে খাইলো, কালকে বিকালে খাইলো, কালকে পরশুদিন রাতে খাইলো, এইভাবে খাইলে কিন্তু হবে না। এটা তোমাকে ক্লিয়ার ভাবে বলতে হবে, প্রতিদিন খাইতে হবে এবং ফিক্সড টাইমে খাইতে হবে, রাত 10টা। হ্যাঁ, সেটা তাকে এনশিওর করে বলে দিতে হবে। আর নয়তো পেশেন্ট আজকে খাবে তো কালকে খাবে না, কালকে খাবে তো পরশুদিন খাবে না, এরকম করবে। এরকম করলে কিন্তু সে প্রেগনেন্ট হয়ে যাবে। তাকে তোমাকে অবশ্যই ইনফর্ম করতে হবে, প্রতিদিন খেতে হবে এবং ফিক্সড টাইমে খেতে হবে, যখন খাবে তখনই খাবে। সেটা হলো তোমার কথা। এখন হলো তাকে আরো বলতে হবে, সে প্রথম আসবে, সে বলবে ম্যাডাম আমার তো মাথা ঘোরায়, বমি বমি ভাব লাগে, আমি তো খাইতে পারতেছি না। কিন্তু তুমি তাকে একটু বলবা একটু টলারেট করতে। 7 দিন 10 দিন পরে দেখা যাবে এটা অটোমেটিক্যালি বডি অ্যাডজাস্ট করে নেবে। সুতরাং এই 7-10 দিন একটু টলারেট করলে 7-8 দিন পর থেকে আস্তে আস্তে বডি অ্যাডজাস্ট করে নিবে, অ্যাডজাস্ট করে সে করতে পারবে, টলারেট করতে পারবে। এটা তাকে তোমাকে বুঝায় বলতে হবে। আরেকটা কথা হলো, অনেক সময় কিন্তু পেশেন্টরা ভুলে যায় খাইতে। ম্যাক্সিমাম অনেক সময় পেশেন্টরা দেখা যাচ্ছে ভুলে যায়, যে ধরো একটা বড়ি সে ভুলে গেল, সে কিন্তু সেই ভুলে যে গেল বড়িটা, সেটা কিন্তু সে পরে ভুলে যাওয়া পিলটা সে অবশ্যই যখনই মনে হবে তখনই সে খেয়ে নিবে। নাম্বার 1, একটা যদি ভুলে যায়। যদি সে দেখা যায় 2টা ভুলে গেছে, প্রথম দিন বললো দ্বিতীয় দিনও বললো, 2টা ভুলে গেলেও সেই বড়িগুলো সে খেয়ে যাবে। সে কি করবে, প্রথম দিন একটা ভুলা, দুইটা 2 দিনে খেয়ে নিবে, বাস। কিন্তু 2টা ভুলে গেলে তাকে এক্সট্রা প্রোটেকশন নিতে হবে, হয় কন্ডম ব্যবহার করতে হবে অথবা অন্য কোনো কন্ডম, হয়তো বা কন্ডম ব্যবহার করতে হইতে পারে। কন্ডম ব্যবহার হইতে পারে না, কন্ডম ব্যবহার করতে হবে তাকে। সুতরাং তোমাকে কেয়ারফুলি তাকে এইগুলো বলে দিতে হবে। আচ্ছা, এটা হলো নিউলি কাপেলের বেলায় আমরা বললাম। তাহলে কেমন করে খাবে, মিস ফিল হলে কেমন করে খাবে, অথবা সে যদি বা তোমাকে সে বলতেও পারে সে বাচ্চা নিলে কখন সে বাচ্চা নিবে, সেটাও তোমাকে বলে দিতে হবে। বাচ্চাটা কেমন করে নিবে, বাচ্চা নেওয়ার আগে বাচ্চা এটা ছেড়ে দিয়ে 3 মাস পরে সে বাচ্চা নিবে।
নর্মালি আমরা তাই বলি। আচ্ছা, এখন হলো যদি একটা পেশেন্ট দেখা যাচ্ছে সে আসছে, তার 2-3টা বাচ্চা আছে, তাই না? এরকমও তো অনেক সময় আসে তোমার কাছে, যে তখন তুমি তাকে পিল অফার দিতে পারো, তাকে ইনজেকশন অফার দিতে পারো, তাকে ইমপ্লানন অফার দিতে পারো, তাকে আইইউসিডি অর্ডার দিতে পারো। তাহলে আইইউসিডি যদি অর্ডার দাও তুমি তাকে, তা আইইউসিডি করলে কি হবে? তাকে তুমি আইইউসিডি আফটার অ্যাবর্শন, আফটার অ্যাবর্শন, আফটার এমআর, ডিউরিং দ্য টাইম অফ সিজারিয়ান সেকশন, পোস্টপার্টাম পিরিয়ড, অথবা নর্মালি ইমিডিয়েট আফটার মিনিস্ট্রেশন, তখন আমরা আইইউসিডি দিয়ে থাকি, যদি সে চায় যে আইইউসিডি। কিন্তু তোমাকে আইইউসিডি দেওয়ার আগে তোমাকে অবশ্যই জানতে হবে তার আইইউসিডি যে তুমি তাকে দিলা, আইইউসিডি দেওয়ার আগে তোমার তার ইন্ডিকেশন আছে কিনা, অথবা তার কি কন্ট্রা ইন্ডিকেশন আছে। যদি ইন্ডিকেশন থাকে তাইলে তো দিবাই। আর যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশনটা কি, যেমন সে প্রেগনেন্সি থাকতে পারে, মিসড অ্যাবর্শন থাকতে পারে, ফাইব্রয়েড থাকতে পারে, অথবা ইরেগুলার ব্লিডিং থাকতে পারে, কার্সিনোমা থাকতে পারে, পলিপ থাকতে পারে। এইসব যদি কমপ্লিকেশন থাকে, অথবা তার সিভিয়ার মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, এইগুলার যদি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমি তাকে আইইউসিডি দিব না। তখন আমি তাকে আইইউসিডি দিব না, তখন আমি তাকে বলবো যে আপনার আইইউসিডি দিলে আপনার ব্লিডিং আরো, মেনোরিজি আরো বেড়ে যাবে, অথবা আপনার ইয়া হবে, এইগুলো আমাকে অবশ্যই বলতে হবে। আচ্ছা, এখন যদি আমি আইইউসিডি দেওয়ার পরে যদি অনেক সময় দেখা যায় সে আইইউসিডি আমি দিলাম, ইউজ করলাম আমি লিথোটমি। আইইউসিডি কিন্তু তুমি আউট পেশেন্ট ডিপার্টমেন্টেই দিতে পারো, ওপিডিতেই আমরা আইইউসিডি ইউজ করতে পারি। আইইউসিডি দেওয়ার পরে যদি অনেক সময় দেখা গেলো 5 দিন, দেখা গেলো 6 মাস 7 মাস পরে পেশেন্ট আসলো, বললো ম্যাডাম আমি তো আমার ইয়া পাচ্ছি না, আমি তো আমার সুতা পাচ্ছি না, বা আইইউসিডির মধ্যে একটা সুতা থাকে, পেশেন্টকে আমরা মান্থলি বলি ওইটা চেক আপ করতে, কিন্তু সে আইসা বললো ম্যাডাম আমি তো থ্রেড পাচ্ছি না, মানে হাতে কোনো ফিলিংস, থ্রেডের কোনো ফিলিংস নাই। দেন আমরা কি করব? দেন আমরা পেশেন্টকে এক্সামিনেশন করব, পার স্পেকুলাম এক্সামিনেশন করব, কাসকস ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে আমরা তোমার এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে দেখব তার থ্রেডটা আছে কিনা। যদি দেখি তার থ্রেড নাই, তখন আমরা কি করব? আলট্রাসোনোগ্রাম করব। আলট্রাসোনোগ্রামে দেখব যে তার থ্রেডটা উইদিন ইউটেরাস অর আউটসাইড দ্য ইউটেরাস। যদি উইদিন ইউটেরাস থাকে, তাইলে আমরা তোমার ডিএনসি করে বের করতে পারি, অথবা হিস্টেরোস্কোপিক মেথডে বের করতে পারি। যদি ইউটেরাসের বাইরে থাকে, তখন আমরা ল্যাপারোটমি অথবা ল্যাপারোস্কোপি করে বের করতে পারি। সুতরাং আইইউসিডি করলে আমাকে এইভাবে আমার ম্যানেজ করতে হবে। তাই আইইউসিডি তোমার ইন্ডিকেশন জানতে হবে, কন্ট্রা ইন্ডিকেশন জানতে হবে। আইইউসিডি তে আবার অনেক সাইড ইফেক্ট হইতে পারে। আইইউসিডি দিলে দেখা যায় মেনোরিজিয়া হয়, ডিসমেনোরিয়া হয়, পেইন হয়, পিআইডি ডেভেলপ করতে পারে। এগুলো আমার অবশ্যই পেশেন্টের সাথে কাউন্সেলিং করে নিতে হবে। আর কি আমরা দিতে পারি আইইউসিডি, তাহলে আমরা ওই যে আমরা ইমপ্লাননও দিতে পারি। ইমপ্লানন যেমন আফটার অ্যাবর্শন, আফটার আফটার মিনিস্ট্রেশন, তখন আমরা ইমপ্লানন দিয়ে থাকি। ইমপ্লানন সাধারণত আমরা 3 ইয়ার্স এর দিয়ে থাকি। 3 ইয়ার্স একটা ইমপ্লানন দিলে আমরা 3 ইয়ার্স থাকি। সুতরাং আমরা ইমপ্লাননও দিতে পারি। নাও, তোমাদের ওই চ্যাট বক্সের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন আমাকে বলো। হ্যালো সঞ্জিদা। জি ম্যাম। ম্যাম হ্যাঁ, চ্যাট বক্সে কোশ্চেন আসছে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম নরম্যান ইউরিলো ইউরিলয়েড আর ডায়োনিজেস্ট এর সাথে কি আলাদা কন্ট্রাসেপ্টিভ দিতে হবে? আচ্ছা, ইউলিরয়েডের সাথে মনে হয় কন্ট্রাসেপটিভ অনেক সময় আমাদের দিতে হয়। ইউলিরয়েডের সাথে না দিলে তোমার প্রেগনেন্সি হয়ে যেতে পারে। আর নরমেন্সের ডোজ যদি 3টা করে দেওয়া হয়, তাইলে তোমার কোনো কন্ট্রাসেপটিভ মেথড লাগবে না। কিন্তু ইউলিরয়েডের সাথে শুধু প্রজেস্টেরন তো, ওইটা লাগতে পারে, কিন্তু ডোজ তো একটা। জি ম্যাম, নেক্সট নর্ম কোশ্চেন। নর্ম হ্যাঁ বলো। ম্যাগনক্স 365 mg কখন থেকে খাবে এবং কতদিন খাবে? সেরাম আচ্ছা, ম্যাগনেসিয়াম লেভেল কি করে নিতে হবে? না সিরাম, যদি একটা পেশেন্টের দেখা যায় রিপিটেড অ্যাবর্শন, রিকারেন্ট অ্যাবর্শন, অথবা পেশেন্ট যে কোনো সময় বেশি বেশি অ্যাবর্শন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, তোমার ম্যাগনক্সটা প্রথম থেকে স্টার্ট করে দিই, 3 মাস থেকেই স্টার্ট করে দিই, এবং কন্টিনিউয়াসলি আপ টু তোমার ডেলিভারির আগ পর্যন্ত আমরা কন্টিনিউয়াস রাখি থ্রি জি ম্যাম। সিক্সটি মেটফর্মিন খাওয়া অবস্থায় যদি প্রেগনেন্ট হয় তাহলে কি মেটফর্মিন চালিয়ে যাব?
যদি মেটফর্মিনটা আমি কিসের জন্য দিচ্ছি, মেটফর্মিন যদি আমি পিসিওডির জন্য দেই, পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য দেই, তার মেটাবলিক এরার আছে। সুতরাং মেটফর্মিনটা আমি যদি সে খাও আমার প্রেগনেন্সির আগের থেকেই যদি খেতে থাকে, তাহলে আমরা কন্টিনিউ করব প্রেগনেন্সি আপ টু 3 মান্থ, অ্যাবর্শন পিরিয়ডটা ওভার হওয়ার পর্যন্ত। আমরা 3 মান্থ পরে যদি দেখি তার ব্লাড সুগার নর্মাল, আমরা তাকে মেটফর্মিন বন্ধ করে দিব, কিন্তু 3 মাস কন্টিনিউস করতে হবে। জি ম্যাম, বাচ্চাদের ভালভোভাজাইনিটিস এর চিকিৎসা কি দিব? বা এটা খুব সুন্দর কোয়েশ্চেন। অনেক সময় ভালভোভাজাইনাইটিস হয়ে লেবিয়া ফিউশন হয়ে যায়, ইভেন তোমার ইউরিনও আউট বন্ধ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে ভালভোভাজাইনাইটিসে আমরা বলবো পেশেন্টকে হাইজিনটা মেনটেন করতে, মেইনলি হাইজিন মেনটেন করতে বলবো। আর ভালভোভাজাইনাইটিস যদি হয়েই থাকে, তখন আমরা কোনো এই যে ওষুধ দিব। যেমন অনেক সময় আমরা ভালভোভাজাইনাইটিসে অনেক সময় আমরা দিয়ে থাকি, যে হরমোন ইস্টাকন বা প্রিমারিন ক্রিম, ইস্টাকন ক্রিম অথবা প্রিমারিন ক্রিম দিয়ে থাকি। আর অনেক সময় আরেকটা জিনিস করতে হবে, বাচ্চাদের ভালভোভাজাইনাইটিস মেইনলি তোমার হেলমিনথিয়াসিস কৃমির জন্য হয়, বাচ্চাকে অবশ্যই কৃমির ওষুধ দিতে হবে, কৃমির ওষুধ দিতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, এন্ড তোমার ইস্টাকন ক্রিম দিতে হবে। ম্যাম, নরম্যান্স দিয়ে পিরিয়ড পোস্টপোন করার নিয়মটা কি? কয়দিন আগে দিব? আচ্ছা, নরমেন্স দিয়ে কেমন করে নিয়ম পোস্টপোন করতে হলে, তুমি যদি মনে করো পোস্টপোন করবা, তখন আমি কি করব, 5-7 দিন, 7 দিন আগের থেকেই তোমার স্টার্ট করতে হবে। 5-7 দিন আগের থেকে, মিনিমাম 5 to 7 days বিফোর থেকে নরমেন্স যদি দাও, তাহলে নরমেন্সটা একটা করে 3 বার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, টিল তোমার যখন তুমি মনে করবা তোমার মিনিস্ট্রেশন হওয়া দরকার, তখন তুমি উইথড্র ছেড়ে দিবা, ছেড়ে দিলেই তোমার মাসিক হয়ে যাবে। 4-5 দিন আগে থেকে নরমেন্স কিন্তু টিডিএস দিতে হবে, নরমেন্স 5 মিলিগ্রাম টিডিএস কন্টিনিউয়াসলি দিতে থাকবা। যতদিন পর্যন্ত তুমি চাও স্টপ রাখতে, ততদিন তুমি কন্টিনিউয়াসলি খেতে থাকবা। যখন তুমি বন্ধ করবা, তখন যখন তুমি মনে করবা আমি এখন উইথড্র করে ব্লিডিং করাবো, তখন তুমি উইথড্র করে ব্লিডিং করাবা। ম্যাম, উইথড্র ব্লিডিং করার জন্য নরম্যান্স কয়দিন কয়টা করে দিব? আচ্ছা, উইথড্র ব্লিডিং এর জন্য অনেক সময় দেয় একটা করে 3 বার 5 দিন অফ করে দিয়া, পেশেন্টকে তোমাকে অবশ্যই বলতে হবে 5 দিন পর্যন্ত খাইলেন তো একটা করে 3 বার 5 দিন, দেন অফ। আফটার অফ তাকে বলে দিতে হবে, সাথে সাথেই মাসিক হবে না, বলবো 7 থেকে 10 দিন, আপনার অফ করার 7 থেকে 10 দিনের মধ্যে মাসিক হবে। ওকে ম্যাম, ওসিপি মেনস্ট্রুয়েশনের কততম দিন থেকে শুরু করব? মিসড ওসিপি, পিলের ম্যানেজমেন্ট কি? হ্যাঁ, মিসড পিলের ম্যানেজমেন্ট। ওকে, খুব সুন্দর কোয়েশ্চেন। ওসিপি সাধারণত আমরা এখন লো ডোজ পিল আমরা ইউজ করি। আমরা ওসিপিটা মাসিকের প্রথম দিন থেকে, যেহেতু এগুলো লো ডোজ পিল, মাসিকের প্রথম দিন অথবা প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন থেকেই আমরা স্টার্ট করে দিব, এবং কন্টিনিউয়াসলি খেয়ে যাব। যদি মনে করে সে একটা ভুলে গেছে, একটা ভুলে গেলে অসুবিধা নাই, পরের দিন সে খেয়ে নিবে। বাট সে যদি দুইটা ভুলে যায়, পরপর 2 দিন ভুলে যায়, তখন সে পরপর 2 দিন খাবে এবং এক্সট্রা তোমার প্রোটেকশন নিবে। আইদার তোমার কন্ডম, বেরিয়ার মেথড নিবে, অথবা অ্যাবস্টিনেন্সি করবে। অ্যাবনর্মাল ভ্যাজাইনাল, জি ম্যাম, অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট। অ্যাবনর্মাল ভ্যাজাইনাল, ডিসচার্জ। আচ্ছা, এখন পেশেন্টের যখন অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হবে, তখন তাকে বলতে, আমরা প্রথমেই পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার ডিসচার্জের সাথে কি আপনার ইচিং হয় না ইচিং হয় না। যদি তার ইচিং না হয়, শুধু ডিসচার্জ হয়, তখন আমরা কি করি, আর যদি ইচিং হয়, ইচিং হলে সাধারণত আমরা ধরে নেই তার ক্যান্ডিডিয়াসিস অথবা ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস এইগুলো হইতে পারে। হ্যাঁ, আর যদি ইচিং না হয়, তাহলে অনেক সময় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হইতে পারে। সুতরাং এইগুলাকে আমরা কি করব, ক্যান্ডিডিয়াসিসের জন্য, ক্যান্ডিডিয়াসিস তোমার ট্রিটমেন্ট, ক্যান্ডিডিয়াসিস তো বুঝাই যায়, সে কার্ডি লাইক থাকে, সেটাকে আমরা কি করি, ওই যে ফ্লুগাল অথবা ওমাস্টিন অথবা ক্যান্ডিকেল, এইগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি 150 মিলিগ্রাম ডেইলি ফর 3 days। সাথে আমরা লোকাল লোকাল তোমার অ্যান্টিফাঙ্গাল ইউজ করি। যদি ট্রাইকোমোনিয়াসিসের জন্য হয়, ট্রাইকোমোনিয়াসিসের জন্য তোমার ওই যে কালচার করে ট্রাইকোমোনিয়াসিস যার ডায়াগনোসিস করে আমরা অনেক সময় কি দিই, সেকনিডাজল, 2টা সেকনিডাজল দিই। আমরা সবসময় দেখা যায় তোমার ক্যান্ডিডিয়াসিস আর ট্রাইকোমোনাসিস একসাথেই থাকে। সুতরাং আমরা কি করি, তোমার এন্টি ফাঙ্গাল, তোমার যেমন ধরি ফ্লুগাল দিলাম 150 মিলিগ্রাম ডেইলি একটা করে 3 দিন,
সাথে তোমার স্যাকনিড ডিএস দেই ট্রাইকোমোনাসিসের জন্য, স্যাকনিড ডিএস দেই 2টা করে 3 বার। অনেক সময় হাজবেন্ডকেও আমরা এই ট্রিটমেন্টটাই দিই। অনেক সময় দেখা যায় হাজবেন্ড ইজ ক্যারিয়ার, ওয়াইফ ইজ সাফারার, সুতরাং আমরা এই ট্রিটমেন্টটা হাজবেন্ডকেও দিই। আর কি করি, হাইজিনটা মেনটেন করি, পেশেন্টকে বলি হাইজিন মেনটেন করতে। আর ইনভেস্টিগেশনের জন্য ভ্যাজানাল সোয়াব নেই, অনেক সময় কালচার সেন্সিটিভ করি যদি ব্যাকটেরিয়া ভ্যাজানাস থাকে, ওইখানে আবার আমরা ডক্সিসাইক্লিন ট্রিটমেন্ট দিয়ে থাকি। এইভাবে আমরা অ্যাবনর্মাল ডিসচার্জের ট্রিটমেন্ট দিয়ে থাকি। ম্যাম, পিআইডি নিয়ে একটু বলবেন? আচ্ছা, পিআইডি। পিআইডি এখন কিসে কিসে, এখন পিআইডি, হোয়াট ইজ পিআইডি? পিআইডি মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কোথায় কোথায় হচ্ছে? তোমার ইউটেরাসে হচ্ছে, ইউটেরাসে এন্ডোমেট্রাইটিস হচ্ছে, তারপরে মানে তোমার টিউবে হচ্ছে সালফিনজাইটিস, ওভারিতে হচ্ছে ওফোরাইটিস, অথবা পেলভিক পেরিটোনিয়ামে পেলভিক পেরিটোনাইটিস। তাইলে যখন ইনফেকশন এবং ইনফ্লামেশন উইদিন দা ইউটেরাস, টিউব, ওভারি, পেরিটোনিয়াম, সেটা যদি থাকে তখন আমরা বলি তাকে আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন যদি থাকে তখন আমরা তাকে পিআইডি বলি। পিআইডি আবার 2 ধরনের হয়, অ্যাকিউট আর ক্রনিক। যদি অ্যাকিউট হয়, অ্যাকিউট কিন্তু অনেক সময় পেশেন্টের পেইন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, টেম্পারেচার, ইভেন তোমার পেলভিক অ্যাবসেস থাকতে পারে, টিউব ওভারিয়ান মাস থাকতে পারে। এইগুলো যদি থাকে তোমাকে ইমিডিয়েটলি তোমার কি করতে হবে, ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি আমি হিস্ট্রি নিলাম। এক যে হিস্ট্রিতে মনে হয় কোনো এমআর এর হিস্ট্রি অথবা পিউরিপেরি এমআর, অ্যাবর্শন, এইগুলোর হিস্ট্রি থাকতে পারে। দেন আমি তার কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, তার সিআরপি করলাম, সিআরপি দেখা গেল অনেক হাই, তারপরে ইউরিন আরএমই করলাম, হাই ভেজানাল সোয়াব করলাম, এইগুলো করে দেন আমি আলট্রাসোনোগ্রাম করলাম। আলট্রাসোনোগ্রামে আমি দেখলাম যে ইউটেরাসে কিছু প্রোডাক্ট বা কোনো কিছু আছে কিনা। যদি ইউটেরাসে কোনো প্রোডাক্ট থাকে তখন আমরা এটা কি করবো, ইউটেরাসে যদি প্রোডাক্টের জন্য হয়ে থাকে, ইনকমপ্লিট যদি হয়ে থাকে কোনো অ্যাবর্শন, সেটার জন্য আমরা কি করবো, ইয়া করে ফেলবো, সেটার জন্য আমরা ডিএনসি করে এটা ক্লিয়ার করে দিব। অনেক সময় প্যালভিক অ্যাবসেস থাকতে পারে অ্যাকিউট পিআইডিতে, প্যালভিক অ্যাবসেস থাকলে আমরা সেটাকে ড্রেন করে দিব। কি করে ড্রেন করবো, কলপোটমি করি। যদি জেনারেল পেরিটোনাইটিস থাকে অ্যাকিউট পিআইডিতে, সেটাকে আমাদের কি করতে হবে, ল্যাপারটমি করে ওয়াশ করে ক্লিয়ার করতে হবে যদি কোনো পাস বা অ্যাবসেস থাকে। এটা হলো অ্যাকিউট পিআইডি। অ্যাকিউট পিআইডি থেকে আবার ক্রনিক পিআইডি হয়। ক্রনিক পিআইডিতে ক্রনিক পেইন হয়, ক্রনিক অলওয়েজ তার ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, মেনোরেজিয়া, একটোপিক প্রেগনেন্সি, ইনফার্টিলিটি, এইগুলো হলো ক্রনিক পিআইডির ইয়া। অ্যাকর্ডিংলি আমরা যখন দেখবো যে ক্রনিক পিআইডিতে যদি ক্রনিক পেইন থাকে, সেটার জন্য ক্রনিক পিআইডির জন্য আমরা অনেক সময় সিপ্রোসিন 500 মিলিগ্রাম বিডি ফর 10 to 14 days দিয়ে থাকি, সাথে অ্যানালজেসিক দেই। আবার অনেক সময় ডক্সিসাইক্লিন দেই, ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি করে 14 days দেই। এভাবে আমরা দেই। আর তাছাড়া পেশেন্ট যদি ইনফার্টিলিটির পেশেন্ট থাকে, যদি পিআইডির জন্য ইনফার্টিলিটি থাকে, সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট। পিআইডির জন্য একটোপিক প্রেগনেন্সি হতে পারে, সেটার জন্য আলাদা। ডিসমেনোরিয়ার জন্য ডিসমেনোরিয়া হতে পারে, মেনোরেজিয়া হতে পারে। সুতরাং ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি করতে হবে। তাইলে তোমার পিআইডির, অ্যাকিউট পিআইডির ম্যানেজমেন্ট এক ধরনের, ক্রনিক পিআইডির ম্যানেজমেন্ট, ক্রনিক পিআইডি তো তোমার সিবিসি করতে হবে, সিআরপি করতে হবে, আলট্রাসোনোগ্রাম করতে হবে, ইউরিন আরএমই করতে হবে। অনেক সময় আমরা প্যাপ স্মিয়ার করি বা কলপোস্কোপি করেও দেখি। জি ম্যাম। ওসিপি খাওয়ার সময়, ম্যাম কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। জি ম্যাম। 7 মান্থ প্রেগনেন্সিতে এএফআই কমে গেলে কি করব? 7 মান্থ প্রেগনেন্সিতে এফআই কমে গেছে, ওকে, খুব সুন্দর কোয়েশ্চন। যদি 7 মান্থ প্রেগনেন্সিতে এফআই কমে যায়, তখন অবশ্যই তোমাকে ডায়াগনোসিস করতে হবে হোয়াট আর দ্য রিজন ফর এফআই কমা। এই যে অ্যামনিওটিক ফ্লুইড কেন কমে গেছে, সেটা তোমাকে হয় তোমার কি প্রি একলামশিয়া অথবা বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমেলি আছে কিনা, অনেক সময় রেনাল এজেনেসিস থাকতে পারে, ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া থাকতে পারে। এইগুলো ক্ষেত্রে দেখা যায় তোমার এফআই কমে গেছে। প্রথমে আমাকে ডায়াগনোসিস করতে হবে কজ, হোয়াট আর দ্য রিজন ফর এফআই মানে ডিক্রিজ, এটা আমাকে ডায়াগনোসিস করতে হবে। তার কোনো হিস্ট্রি আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার আলট্রাসোনোগ্রাম করতে হবে, আলট্রাসোনোগ্রাম তোমার অ্যানোমেলি স্ক্যান করতে হবে ভালোভাবে করে। তারপরে আমার যদি দেখা যায় তার এইগুলোর কমপ্লিকেশন আছে, তো কমপ্লিকেশন থাকলে আমার কমপ্লিকেশন ম্যানেজ, পিআইডি, প্রি একলামশিয়া থাকলে, একলামশিয়া, প্রি একলামশিয়া থাকলে, হাইপারটেনশন থাকলে, এইগুলো আমাকে ম্যানেজ করতে হবে।
আর পেশেন্টকে রেস্ট দিতে হবে, পেশেন্টকে অনেক লেফট ল্যাটারাল পজিশনে থাকতে হবে, রেস্ট দিতে হবে। আর যদি দেখা যায় না তার এইগুলো কোনো কমপ্লেন নাই, সে অনেক সময় দেখা যায় আমাদের এএফআই কমে গেছে কাদের, অনেক সময় যারা লং স্ট্যান্ডিং লং টাইম চাকরি করতে, তারা ধরো সকাল 8টায় গেল, রাত 8টায় পর্যন্ত সে চাকরি করলো। অনেক সময় দেখা যায় ব্যাংকের মেয়েদের, বিশেষ করে যারা ব্যাংকার মেয়েরা, যারা ব্যাংকার, তাদেরই কিন্তু এরকম এএফআই কমে যায় যদি তোমার পি একলামশিয়া না থাকে। তখন আমরা তাকে বলি কি, আপনি ছুটি নেন, আপনি ছুটি নিয়ে লেফট ল্যাটারাল পজিশনে থাকেন, বেশি করে ফ্লুইড খান, বেশি করে ফ্লুইডের মধ্যে কি জু স্যুপ খান, কোনো ড্রিঙ্কস খান, অথবা বেশি করে পানি খান, এইগুলা খান, খেয়ে খেয়ে দেখেন আপনার ল্যাটারাল পজিশন। তবে আপনাকে অবশ্যই অবশ্যই ছুটি নিতে হবে, শুয়ে থাকতে হবে লেফট ল্যাটারাল পজিশন। তখন আমরা আবার 10 দিন 15 দিন পরে আমরা আবার দেখি তার এএফআইটা বাড়ে কিনা। কিন্তু দেখা গেছে যারা চাকরি করে, বিশেষ করে যারা চাকরি করে, ব্যাংকে চাকরি করে, ওদের ক্ষেত্রে আমরা অবশ্যই ছুটি নেওয়াবো, এবং রেস্টে থাকলে দেখা যায় এএফআইটা আবার বেড়ে গেছে। কিন্তু যদি প্রি একলামশিয়া থাকে অথবা কনজেনিটাল অ্যানোমেলি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাড়বে না। ধন্যবাদ। ম্যাম, মিনি পিল খাওয়ার নিয়ম কি? মিনি পিলে কি পিরিয়ড হয়? পিরিয়ড হইলে তখন কি মিনি পিল দিব? আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করছো। মিনি পিল মানে আমাদের দেশে মিনি পিল ওই যে ব্রেডিকন আর ড্রপসি নামে আমাদের দেশে মিনি পিলটা পাওয়া যায়। ব্রেডিকনটা হলো রেনেটা, আর তোমার ড্রপসিটা হলো নুবিস্তার, আরো কোনটা জানি একটা কোম্পানির আছে, আমার মনে করতে পারতেছি না। তো এই মিনি পিল গুলো সাধারণত তোমার স্টার্ট করতে হয় আমরা হলো 40 ডেজ থেকে। আমরা তো 6 উইকস নর্মালি প্রেগনেন্ট করি, মানে একটা বাচ্চা হলে 6 উইকস তোমার ইন্টারকোর্স অ্যাভয়েড করতে বলি। যখন 40 ডেজ হয়, 6 উইকস, আফটার 6 উইকস পরে থেকে মিনি পিল স্টার্ট করে। মিনি পিল স্টার্ট করলে মিনি পিল কন্টিনিউয়াসলি খেতে হবে। মিনি পিল একদম তোমার কতদিন খাবে, সে আপ টু 6 মান্থ পর্যন্ত মিনি পিলটা খাবে। 40 উইকস থেকে নিয়ে 40 ডেজ, 6 উইকস থেকে নিয়ে আপ টু বাচ্চার যখন 6 মান্থ হবে, তখন কিন্তু বাচ্চা তোমার এক্সট্রা ফিডিং স্টার্ট করবে। তখন মা কি করবে, যে আলাদা পিল যেমন কম্বাইন পিল স্টার্ট করবে, এলিসা, নোবেরন লাইট, অথবা লিয়ানা, এইগুলো স্টার্ট করবে আফটার 6 মান্থ। কিন্তু 6 মান্থের আগে না। যখন সে মিনি পিল খাবে, তখন কিন্তু তার একটু একটু মাসিক হইতে পারে, স্পটিং লাইন। আবার অনেকের মাসিক হয়, আবার অনেকের একদমই হয় না। নর্মালি কি হয়, নর্মালি বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে, কন্টিনিউয়াসলি ব্রেস্ট ফিডিং করে, নর্মালি ল্যাকটেশনাল অ্যামেনিরিয়া তো এমনিই হয়, অনেক সময় অনেকের 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ল্যাকটেশনাল অ্যামেনিরিয়া থাকে। আর মিনি পিল দিলে অনেক সময় তোমার ইরেগুলার স্পটিং হইতে পারে। ইরেগুলার স্পটিং হলে এটাকে বলতে হবে যে এটা এমন কোনো কিছু না, এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। জি ম্যাম, 2 ডেজ মেনস্ট্রুয়েশন কি নর্মাল ম্যাম? মানে 2 দিন ইমিউনিস্ট্রেশন, যদি মেনস্ট্রুয়েশন হয়? হ্যাঁ, ইয়েস, এটা নর্মাল। মাসিক একদিন 1 ফোঁটা হইলেই নর্মাল। তোমাকে জানতে হবে ওভারিয়ান অ্যাক্টিভিটি যদি 1/8 পরিমাণও থাকে, মাসিক একদিন, মাসিক যদি মাসে একদিন 1 ফোঁটা হয়, সেটাও তোমার নর্মাল। অত ওইটা নিয়েও অত চিন্তা করতে হবে না, মাসিক হইলেই হইল। 2 দিন তো অনেক বেশি। ম্যাম, মিস পিরিয়ডে কয়দিন ব্যারিয়ার মেথড ইউজ করবে? মিস পিরিয়ড না, মিস পিলে। মিস পিরিয়ড না, মিস পিলে। পিরিয়ড লেখা ম্যাম এখানে। পিরিয়ড, মিস পিরিয়ড আবার কি? মিস পিরিয়ডে তো তোমার মিস পিরিয়ড মানে সে প্রেগনেন্ট, সে আর ভেরিয়েট মেথড ইউজ করবে কি? সে মে বি প্রেগনেন্ট মিস পিরিয়ডে। মিস পিরিয়ড মানে মাসিকের ডেট যেদিন হয়েছিল সেদিন মাসিক হইল না তার। ধরো আজকে কয় তারিখ, আজকে 16 তারিখ, তার মাসিক হওয়ার কথা ছিল, মাসিক হইল না, এটাকেই বলে মিস পিরিয়ড। মিস পিরিয়ডে তো তোমার কন্ডম বেরিয়ার ব্যবহার করার কোনো দরকার নেই। আমার মনে হয় মিস পিলের জায়গায় পিরিয়ড লিখছে। পিল হলে যতদিন তোমার শেষ হবে, যতদিন নেক্সট মাসিক হবে, ততদিন পর্যন্ত সে করবে, বেরিয়ার মেথড ইউজ করবে। পিল, এটা পিরিয়ড না। ম্যাম, ওসিপি খাওয়ার সময় মেনস্ট্রুয়াল ব্লাড কম আসলে কি করব? আচ্ছা, ওসিপি তে কি হয়, নর্মালি কিন্তু মিনিস্ট্রাল ব্লাড একটু কমে যায়। অনেক সময় মানুষের পোস্টপিল অ্যামিনিরিয়াও হয়ে যায়। অনেক সময় মানুষের মাসিকও হয় না। আবার অনেক সময় খুব স্ক্যান্টি মাসিক হয়। এটা নিয়ে বলতে হবে এটা কোনো চিন্তা করার কোনো কারণ নাই, এটা নর্মাল। অনেক সময় পিলে কি হয়, এন্ডোমেট্রিয়াম অ্যাট্রোফি হয়ে যায়। এন্ডোমেট্রিয়াম এত অ্যাট্রোফি হয় যার জন্য ব্লিডিং কম হয়। সেটাকে বলতে হবে এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। এটা পরে যখন পিল ছেড়ে দিবে, তখন এটা অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। ম্যাম, মাসিক, রিকারেন্ট ইউটিআই এর ট্রিটমেন্ট কি দিব? জি ম্যাম, কিছু বলছিলেন?
না, আমি বলতেছি যে তুমি যে বললা যে স্ক্যান্টিমিনিস্ট্রেশন নিয়ে এত চিন্তা। আচ্ছা, রিকারেন্ট কি বললা? ইউটিআই। জি ম্যাম। আচ্ছা, এখন রিকারেন্ট ইউটিআই এর জন্য আমরা অনেক সময়, আজকাল তো রিকারেন্ট ইউটিআই এর অনেক সময় তোমার, আমরা সাধারণত ধরো রিকারেন্ট ইউটিআই হলে প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক দেওয়া হইলো, অ্যান্টিবায়োটিকের সাথে তোমার ওই যে আজকাল তোমার অ্যালমিসান অথবা ইউরোজা, এইগুলো অনেক সময় দিই। এইগুলো অনেক সময় দেওয়া হয়। আর রিকারেন্ট ইউটিআই অনেক সময় দেখা যায় ক্র্যানবেরি, মানে অ্যাক্টেরিয়া ফেমিনা, অথবা ইউরিট্রাক, অথবা ক্র্যানবেরি, অথবা ইউরো, এইগুলো অনেক সময় তোমার প্রোবায়োটিক দেওয়া হয় যাতে রিকারেন্ট ইউটিআইটা না হয়। আবার অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক, অনেকেই বলতেছে অ্যান্টিবায়োটিক আমরা যেমন নাইট্রোফুরান্টয়েড, নাইট্রোফুরান্টয়েডটা 100 মিলিগ্রাম 1 মাস বা 1.5 মাস দিয়ে রাখি। অনেক সময় ডেইলি একটা করে 1 মাস বা 2 মাস দিয়ে রাখি। এইভাবে দিলেও অনেক সময় রিকারেন্ট ইউটিআইটা কমে যায়। তবে যাদের রিকারেন্ট ইউটিআই হয় তাদের কিন্তু খুবই রিকারেন্ট ইউটিআই হয়। কারণ কি রিকারেন্ট ইউটিআই কাদের হয়? যাদের দেখা যাচ্ছে যে জন্মগতভাবে, মানে কনজেনিটালি ইউরিনারি ট্রাক্টে কোনো প্রবলেম আছে, যেমন ইউরেথ্রা, ব্লাডার, ইউরোথ্রোভেসিক্যাল অ্যাঙ্গেল, এইগুলোতে যাদের প্রবলেম আছে তাদেরই সাধারণত দেখা যায় রিকারেন্ট ইউটিআই হয়। সুতরাং আমরা এই নাইট্রোফুরান্টয়েডটা অনেকদিন দিয়ে থাকি, সাথে এই যে ইউরেটাস, ইউরোজা, এগুলো কতগুলো ড্রাগ বেরোচ্ছে সেগুলো দেই। তাছাড়া অ্যাক্টেরিয়া ফেমিনা অথবা প্রোবায়োটিক, যেগুলো অ্যাক্টেরিয়া ফেমিনা, এগুলো কয়েক 2-3 মাস দিতে হয়। ওকে ম্যাম। ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনাল ডিসচার্জের ট্রিটমেন্ট কি দিব? ট্রাইকোমোনাসিস ভ্যাজানাল ডিসচার্জের ট্রিটমেন্ট আমরা হয় মানে মেট্রোনিডাজল দিতে পারি 200 মিলিগ্রাম তোমার টিডিএস করে 7 ডেজ, অথবা সেকনিড ডিএস দিতে পারো দুইটা একবারে। ল্যাকটেটিং মাদার উইথ 1 or 2 চাইল্ড এর জন্য সুইটেবল কন্ট্রাসেপটিভ কি হবে? ল্যাকটেটিং মাদার, জি ম্যাম। এই যে বললাম মিনিপিল, তুমি তো কিছুক্ষণ আগে বললা মিনিপিল। মিনিপিল দিবা ফর 6 উইকস থেকে কন্টিনিউয়াসলি আপ টু 6 মান্থ। ল্যাকটেটিং মাদারের জন্য যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, হ্যাঁ, এটা ওই বাচ্চার জন্য তোমার আমরা মিনি পিল দেই ফ্রম 6 উইকস থেকে 6 মান্থ। তারপরে 6 মাসের পরে আমরা কি করব? আমরা নোবেলন লাইট দিতে পারি, এলিসা দিতে পারি, মার্বলেন দিতে পারি, অথবা গরিব থাকলে আমরা ওই যে মায়াবরী, সুখী পিল, এইগুলা দিতে পারি। ওকে ম্যাম। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সিতে ম্যাম আয়রন ইনজেকশন থেরাপিটা কিভাবে দিব? আচ্ছা, ওকে, সুন্দর কোয়েশ্চেন করেছো। আমি সাধারণত দেই ইনজেকশন, ওই যে ফেরিসেন অথবা মাল্টিফার, অথবা যেই কোম্পানির যেটা আছে ইনজেকশন আমি দেই 1 গ্রাম উইকলি, 4 উইকস। উইকলি যেমন 4টা ইনজেকশন দিবে, যেমন এই সপ্তাহে একটা দিল, এই শুক্রবারে দিল, নেক্সট শুক্রবারে, 4টা শুক্রবারে 4টা দিল। দেন আমি হিমোগ্লোবিন যেমন 9, তার হিমোগ্লোবিন পার্সেন্ট আছে 8 গ্রাম পার্সেন্ট অথবা 9 গ্রাম পার্সেন্ট। দেখা গেলো 4টা ইনজেকশনের পরে আমি বলি যে তুমি আবার হিমোগ্লোবিন করে আসবা, প্রেগনেন্সিতে আবার বলি যে হিমোগ্লোবিনটা করে আসবা, তখন দেখা যায় হিমোগ্লোবিন তোমার 11-12 এর মতো হয়ে গেছে। তাহলে আমরা উইকলি ইনজেকশন দিতে পারি 4টা বা 5টা। 4টা দেওয়ার পরে তুমি রেসপন্সটা দেখবা যে কতটুকু হয়েছে, তারপরে তুমি দিবা। বাট মাস্ট বি এক্সক্লুড দ্য থ্যালাসেমিয়া। অনেক সময় থ্যালাসেমিয়া টেস্টটা তোমার এক্সক্লুড করে নিতে হবে। থ্যালাসেমিয়াতে কিন্তু আয়রন ইনজেকশন দেওয়া যায় না। থ্যালাসেমিয়াতে দিলে ব্লাড দিতে হয়, কারণ থ্যালাসেমিয়ার পেশেন্টের অলরেডি আয়রন থাকে। সুতরাং একটা এনিমিক পেশেন্ট আসলে প্রথমে তোমাকে থ্যালাসেমিয়াটা এক্সক্লুড করে নিয়ে তারপরে তুমি আয়রন ইনজেকশন দাও, নয়তো পেশেন্টের আয়রন ওভারলোড হয়ে যায়। জি ম্যাম। ম্যাম মিনিপিল কি গ্যাপ দিবে যদি পিরিয়ড হয়? না, 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 মিনিপিল কন্টিনিউয়াসলি খেয়ে যাবে। হাইপোথাইরয়েড ইন প্রেগনেন্সি ম্যানেজমেন্ট কি দিব? কি? হাইপোথাইরয়েড? জি ম্যাম, হাইপোথাইরয়েড। আচ্ছা, ওকে, গুড কোয়েশ্চেন। হাইপোথাইরয়েড প্রেগনেন্সি হইলে তোমার কি করতে হবে? তাকে আমি থাইরয়েড লেভেল করব না, থাইরয়েডে তোমার টিএইচএস দেখবো, T3 T4 এগুলা দেখবো। দেখার পরে আমরা তাকে থাইরয়েড যদি দেখা যায় টিএইচএস লেভেল তোমার অনেক হাই, অনেকের দেখা যাচ্ছে 50, 60, 100, এরকম যদি থাকে, তুমি নিজেও ট্রিটমেন্ট দিতে পারো, অথবা তুমি কি করবা, তুমি তুমি একটা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করবা। রেফার করে তারপরে যদি প্রেগনেন্সিতে থাইরয়েড থাকে, সেটা তুমি অবশ্যই অবশ্যই কোনো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করতে হবে। উনি হয়তো তোমার
হাইপোথাইরয়েডিজম থাকলে হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট দিবে, হাইপার থাকলে হাইপারের ট্রিটমেন্ট দিবে। এটা অবশ্যই তোমার এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কম্বাইনলি ট্রিটমেন্ট করতে যাওয়া। তুমি নিজে নিজে একা একা এটা ট্রিটমেন্ট করবে না। এটা একা ট্রিটমেন্ট করতে গেলে পেশেন্টের আবার কোনো কমপ্লিকেশন হলে, কারণ হাইপোথাইরয়েডিজমে দেখা যাচ্ছে বাচ্চা ক্রিটিনিজম হইতে পারে, অ্যাবর্শন হইতে পারে, অনেক সময় কমপ্লিকেশন হইতে পারে, হাইপারে আরো বাচ্চার গয়টার হইতে পারে। সুতরাং মাস্ট বি কনসাল্ট উইথ দ্য এন্ডোক্রাইনোলজিস্ট। ওকে ম্যাম, পোস্ট মেনোপজ উইমেনদের রিকারেন্ট ইউটিআই এবং ভালভাল বার্নিং পেইন এর জন্য কি করব? ও খুব গুড কোয়েশ্চেন। পোস্ট মেনোপজাল মহিলা যদি একটা আসে, তোমার রিকারেন্ট ইউটিআই যার হইতে পারে, আমি প্রথমেই কি করব, তার হলো করব, তাকে আমরা এফএসএস লেভেল করতে পারি। এফএসএস লেভেল করব, ইউরিন আরএমই এন্ড সিএস করব, ইউরিন অ্যান্ড ব্লাড সুগার তার নর্মাল আছে কিনা। প্রথমে তুমি তার ডায়াবেটিস আছে কিনা, কারণ পোস্ট মেনোপজাল ব্লাড সুগার বেশি থাকতে পারে। ডায়াবেটিস থাকলে তোমার এমনি ইউটিআই বেশি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে পোস্ট মেনোপজাল, তার হরমোন ডেফিসিয়েন্সি, অ্যাট্রোপি অফ দ্য ইউরেথ্রা এন্ড ব্লাডার, ব্লাডারের এপিথেলিয়ামের অ্যাট্রোপি হয়। সুতরাং তার হরমোনালের জন্য, হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য অ্যাট্রোপি, তোমার ব্লাডার এপিথেলিয়াম, ইউরেথ্রাল এপিথেলিয়াম। তাইলে আমি এটা জানবো। আর ইউরিন ফর আরএমই এনসিএস দিব। ইউরিন আরএমই এনসিএস অ্যাকর্ডিংলি তাকে আমি অ্যান্টিবায়োটিক দিব। আর যদি তার ডায়াবেটিক থাকে, তার ডায়াবেটিক কন্ট্রোল করব। আর যদি আর সাথে তার হরমোন, এখন আমি তাকে হরমোন ট্রিটমেন্ট দিব। হরমোন যদি তার ইউট্রাস থাকে, যদি তার ইউটারাস থাকে, তাহলে আমরা টিবোলন দিব। যেমন বাজারে অনেক সময় টিবিএলন এইগুলা পাওয়া যায়, ইউটারাস যদি থাকে, প্রেজেন্ট থাকে। যদি ইউটারাস অ্যাবসেন্ট থাকে, অনেক সময় আমরা ইস্ট্রোজেন সাপ্লিমেন্টেশন দিতে পারি। তাইলে আমরা কি করতে পারি, ইউটিআই ট্রিটমেন্ট দিব। প্রথমেই আমি রিকারেন্ট ইউটিআই ট্রিটমেন্ট দিব, এনি অ্যান্টিবায়োটিক দিব অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করবো, অ্যান্ড হরমোন, এইচআরটি হরমোন দিব। হরমোনের মধ্যে ইস্ট্রোজেন দিতে পারি, টিবোলন দিতে পারি। ওকে ম্যাম, রিকারেন্ট জেনিটাল এরিয়া ইচিং থাকলে কি দেব? রিকারেন্ট জেনিটাল এরিয়া ইচিং। রিকারেন্ট যদি থাকে, অনেক দিন ধরে যদি থাকে, এখন একটা নতুন ড্রাগ বেরোচ্ছে ইট্রাকোনাজল, ওটিস ট্যাবলেট, ওটিস দেখো এখন নতুন এরিস্টো ফার্মা না কোন কোম্পানি, আরো কোন দুই তিনটা কোম্পানি বেরিয়েছে, ওটিস, ইট্রাকন, এরকম ওষুধ বেরোচ্ছে। এইগুলো প্রথমেই বলছে 4টা ট্যাবলেট একসাথে, প্রথম দিন 4টা ট্যাবলেট ওটিস, প্রথম দিন 4টা ট্যাবলেট একসাথে, পরের দিন 3টা ট্যাবলেট একসাথে খেয়ে, তারপরে 14 দিনের দিন থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে ট্যাবলেট ফর 47 উইকস। এভাবে দিলে দেখা যাচ্ছে রিকারেন্ট ইউটিআই, রিকারেন্ট ইচিং চলে যায়। প্লাস তোমাকে কি করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। প্লাস তোমার আরো কোনো ইনফেকশন আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। ওকে ম্যাম, ম্যাম থ্যালাসেমিয়া কিভাবে ডায়াগনোসিস করব প্রেগনেন্সিতে? থ্যালাসেমিয়া, এখন যদি থ্যালাসেমিয়া কেমনে ডায়াগনোসিস করবা, তো পেশেন্ট যদি দেখা যাচ্ছে সেই এর ক্রনিক এনিমিয়া, তার এনিমিয়া তোমার 9-এর উপরে উঠেই না, তখন তোমাকে সেটাকে কি করতে হবে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলেই তুমি বুঝতে পারবা সে থ্যালাসেমিয়া আলফা ট্রেট নাকি থ্যালাসেমিয়া বিটা ট্রেট। তুমি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলেই বোঝা যাবে। যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে দেখা যায় সে থ্যালাসেমিয়া, তুমি অ্যাকর্ডিংলি তার দেখবা সারাক্ষণই এনিমিক থাকলে তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, যদি এনিমিক থাকে। ওকে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ওকে ম্যাম, এক্সট্রিম উইক পেশেন্ট ইন প্রেগনেন্সিতে কি কি স্যালাইন দিতে হবে? এক্সট্রিম উইক পেশেন্ট, এক্সট্রিম উইক জি ম্যাম। পেশেন্টের সাধারণত আমরা খুব একটা স্যালাইন দেই না। স্যালাইন দিলে তার কি হবে, তার স্যালাইন দিলে শরীরে পানি এসে যাবে বেশি। তোমার এক্সট্রিম উইক কিসে হবে, ভমিটিং করতে করতে এক্সট্রিম উইক, সেটার জন্য যদি হয়, সে যদি হাইপারেমিসিস গ্রেভিডারামের জন্য উইক হয়ে যায় এক্সট্রিম, দেন আমরা 3 লিটার ফ্লুইড দিই। 3 লিটার ফ্লুইডের মধ্যে তোমার নর্মাল স্যালাইন দেই অ্যান্ড হার্টসল দেই। অ্যাটলিস্ট 3 লিটার ফ্লুইড ডেইলি আমরা দিই যদি তোমার এক্সট্রিম উইকনেস হয়ে যায়। আর সাথে এন্টি এমিথিক দেই, আর সাথে ভিটামিন সাপ্লিমেন্টেশন দিতে পারি, ভিটামিন বি কমপ্লেক্স, সিভিট, এগুলা দিয়ে থাকি। ম্যাম আপাতত আর কোনো কোশ্চেন নেই, এখন আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, এখন হলো তোমরা এর মধ্যে আমাকে কোয়েশ্চেন ধরেছিল যে আইইউসিডি, তোমাদের এই কোয়েশ্চেনটা যে আইইউসিডি যদি মিসিং থ্রেড পায়, যদি একটা পেশেন্ট আসলো আমাকে বললো যে ম্যাডাম আমি তো থ্রেড মিসিং হয়ে গেছে, আমরা তো পাচ্ছি না, এই যে তোমার থ্রেড পাচ্ছি না,
তখন তোমাকে প্রথমে এটা মিসিং থ্রেডটা প্রথমে এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করে তারপরে আমাকে কি করতে হবে, পার্স স্পেকুলাম এক্সামিনেশন করতে হবে। পার্স স্পেকুলাম এক্সামিনেশন করে দেখতে হবে যে থ্রেডটা আছে কিনা। যদি থ্রেডটা থাকে তাহলে তো আমরা মানে টান দিয়ে নিয়ে তাকে আমরা দেখায় দিব যে থ্রেড আছে। যদি থ্রেড না থাকে তখন আমি কি করব, আলট্রাসোনোগ্রাম করব। আলট্রাসোনোগ্রাম করে আমরা কি করব, ডায়াগনোসিস করব যে যে কপারটিটা যে আছে সেটা ইউটেরাসের ভিতরে আছে নাকি বাইরে আছে। বাইরে সাধারণত ডায়াগনোসিস করতে পারে না। ইউটেরাসে যদি অ্যাবসেন্ট থাকে তখন আমরা বুঝবো যে এটা ইউটেরাসে নাই। তখন যদি ইউটেরাসে না থাকে তখন আমরা আবার এক্সরে প্লেন এক্সরে অ্যাবডোমেন করি। প্লেন এক্সরে অ্যাবডোমেন করে দেখি যে এটা কোনো অ্যাবডোমেনে আছে কিনা। এখন যদি দেখা যায় না এটা অ্যাবডোমেনেও নাই, এটা ইউটেরাসেও নাই, তাহলে বুঝতে হবে এটা এটা হয়তো পড়ে গেছে, মানে পড়ে গেছে। আর যদি প্লেন এক্সরে অ্যাবডোমেনে দেখা যায় যে এটা পাওয়া যায়, প্লেন অ্যাবডোমেনে যদি পাওয়া যায় তখন আমরা কি করি, ল্যাপারোস্কোপি করতে পারি অথবা ল্যাপারোটমি করে অ্যাবডোমেনতে বের করতে পারি। ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমি মেথডে আমরা অ্যাবডোমেনতে বের করি। মেইনলি এটার জন্য আমরা ল্যাপারোস্কোপি এনাফ। আরেকটা জিনিস করতে পারি কি, যেটা তোমার হচ্ছে আরেকটা জিনিস মেইনলি আমরা করতে পারি, আর যদি ওইটা উইদিন ইউটেরাসে থাকে তখন তোমাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করতে হবে এটা কিভাবে করতে হবে, আইদার ডিএনসি করে। ডিএনসিটা আমরা হয় অনেক সময় আমরা আর্টারি দিয়ে বের করতে পারি, আর্টারি ঢুকায় দেওয়া, লং আর্টারি ঢুকায় দিয়ে অনেক সময় বের করতে পারি। অথবা অনেক সময় আমরা হিস্টারোস্কোপিক মেথডে হিস্টারোস্কোপি করে অনেক সময় আমরা ওই প্রপার্টিটা আনতে পারি। তাহলে হিস্টারোস্কোপি করে আনতে পারি অথবা ডিএনসি করে আনতে পারি, অথবা যদি পেরিটোনিয়ামে থাকে তাহলে ল্যাপারোটমি অথবা ল্যাপারোস্কোপি করে আনতে পারি। আর মেইনলি তোমার আর ওই যে মিসিং পিলের ব্যাপারে বলছিলাম, মিসিং পিল অনেকে কয়েকটা কোয়েশ্চেন ধরেছো। মিসিং পিলে যদি একটা পিল সে ভুলে যায় তাইলে কি করবে, সে পরের দিনেই সেটা খেয়ে ফেলবে। কিন্তু দুইটা পিল যদি সে করে, দুইটা পিল যদি সে মিস করে বা ভুলে যায় তখন কি করবে, সে সে বেরিয়ার কন্ট্রাসেপটিভ অথবা অ্যাবস্টিনেন্স থাকবে, সে করবেই না, হাজবেন্ড ওয়াইফ থাকবেই না, অথবা সে বেরিয়ার মেথড ইউজ করবে আপ টু কি, আপ টু নেক্সট মিনিস্ট্রেশন পর্যন্ত। সে আবার নতুন পিল না ধরা পর্যন্ত, আপ টু নেক্সট মিনিস্ট্রেশন পর্যন্ত সে বেরিয়ার বা কন্ডম ইউজ করবে। সেটা হইলো তোমার মিসিং পিলের ম্যানেজমেন্ট। আচ্ছা, আরেকজন বলছিলা যে মাসে পিল খেলে মাসিক কমে যায়। মাসিক পিল খেলে কি হয়, এটা হলো ইস্ট্রোজেন। পিলের মধ্যে কি আছে, পিলের মধ্যে নর্মালি কম্বিনেশন অফ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আছে। সেই প্রোজেস্টেরন যদি থাকে দেখা যায় তোমার ইউট্রাসটা কি হয়, এন্ডোমেট্রিয়ামটাও অ্যাট্রোপি হয়, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি হয়। এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি হলে কি হবে, ব্লিডিংটা কমে যাবে। অনেক সময় স্কেন্টি মিনিস্ট্রেশন হয়, স্কেন্টি মিনিস্ট্রেশন খুবই মিনিস্ট্রেশন কমে যায়। আবার অনেক সময় দেখা যায় মিনিস্ট্রেশন কমতে কমতে একদম কোনো মিনিস্ট্রেশনই থাকে না, তখন তার কি হয়, অ্যামেনোরিয়া হয়, মানে অ্যাবসেন্ট অফ মিনিস্ট্রেশন হয়ে যায় তোমার 3 মাস 6 মাস 1 বছরের মতো তার মাসিক একদমই হয় না। যদি এরকম একদম মাসিক না হয় তখন আমরা তাকে বলি পোস্ট পিল অ্যামেনোরিয়া। পোস্ট পিল অ্যামোনিয়ার ট্রিটমেন্ট এমন কিছু না, তাকে আমরা বলবো যদি পোস্ট পিল অ্যামোনিয়া থাকে তাহলে সে কি করবে, পিলটা বন্ধ করে দিবে। যদি পিলটা বন্ধ করে দেয় তখন দেখা যাবে তার, পিলটা বন্ধ করে দিলে তার কিছুদিনের মধ্যেই তার মিনিস্ট্রেশন হয়ে যাবে। সুতরাং পোস্ট পিল অ্যামোনিয়াতে এইভাবে চিকিৎসা করলে যে অফ করে দিবে, অফ করে দিয়ে তারপরে তার ব্লিডিং বন্ধ করে দিবে, ব্লিডিং আবার মানে তারপরে আবার মিনিস্ট্রেশন স্টার্ট হবে। সুতরাং পোস্ট পিল অ্যামোনিয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। ম্যাক্সিমাম অনেক পেশেন্টই আছে তোমার পোস্ট পিল অ্যামোনিয়া নিয়ে, তখন তাকে এত ওয়ারিড না হয়ে অনেক সময় পোস্ট পিল অ্যামোনিয়াতে আমরা ইভেন অনেক সময় এফএসএস লেভেলটাও করি। এফএসএস লেভেল করে আমরা অনেক সময় দেখি, এফএসএস লেভেল করলে অনেক সময় দেখা যায় যে এফএসএস লেভেল তার হাই কিনা। এফএসএস লেভেল যদি হাই না থাকে তাহলে তাকে চিন্তার কোনো কারণ নাই, তার অটোমেটিক্যালি নর্মাল মিনিস্ট্রেশন হয়ে যাবে। আর তোমরা অনেকেই আমাকে ডিফারেন্ট প্রলাপসের মধ্যে, প্রলাপসের মধ্যে অনেক সময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেমন তোমার আসতে পারে, যেমন গার্টনার সিস্ট। অনেকেই এটার সাথে সিস্টোসিলের করবে, কনফিউশন করবে। একমাত্র গাইনোকোলজিস্ট অবশ্য, যদি গাইনোকোলজিস্ট যদি থাকে তারা অনেক সময় দেখা যাবে যদি গাইনির প্র্যাকটিস করতে যাও
সিস্ট, গার্টনার সিস্টটাকে অনেক সময় বলতে পারো তোমরা সিস্টোসিল। গার্টনার সিস্ট আসলে তোমার অ্যাপোফোরন পরোফোরন যে কনজেনিটাল অ্যানোমেলির যে রেমনন থাকে অ্যাপোফোরন পেরোফোরনের, সেইটা দিয়ে গার্টনার সিস্ট হয়। গার্টনার সিস্টটা কিন্তু গার্টনার সিস্ট কিন্তু দেখতে শাইনি হয়, তার রুগোসিটি থাকে না, এবং শাইনি থাকে, এবং রিডিউসিবল না। কিন্তু মানে সিস্টোসিল কি, এটা রিডিউসিবল, এটা চলে যায়, ভিতরে ঢুকাইলে ভিতরে ঢুকে যায়, কিন্তু এটা কোনো সময় ভিতরে ঢুকবে না। সুতরাং গার্টনার সিস্টের ডিডি কিন্তু তোমার অনেক সময় এই ডিডি সিস্টোসিলের সাথে গার্টনার সিস্ট ডিডি আসে। আরেকটি হলো ইলংগেটেড সার্ভিক্স। অনেক সময় ইলংগেটেড সার্ভিক্সটা প্রোলাপসের সাথে সেটা কনফিউজ করা হয়, কিন্তু সেটা কিন্তু প্রোলাপসের সাথে কনফিউজ করা উচিত না। কারণ এটাতে কি হয়, সার্ভিক্সটা ইলংগেটেড থাকে, প্লাস তোমার ইয়া থাকে, ওই যে ফনিক্স, ফনিক্স গুলো তোমার শ্যালো থাকে। ইয়াতে তোমার প্রোলাপসে ফনিক্স শ্যালো থাকে, কিন্তু ইলংগেটেড সার্ভিক্সে দেখা যায় ফনিক্স গুলো ডিপ থাকে। সুতরাং এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি এটা ইলংগেটেড সার্ভিক্স। আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে প্রোলাপসের সাথে, সেটা হলো মায়োমেটাস পলিপ। মায়োমেটাস পলিপে কি হয়, ইরেগুলার ব্লিডিং হয়, এবং ইরেগুলার ব্লিডিং, ডিসচার্জ, এগুলো খুব কমন তোমার মায়োমেটাস পলিপ। মায়োমেটাস পলিপেও অনেক সময় তোমার প্রলাপসের সাথে ইয়া হয়, কনফিউশন হয়। মায়োমেটাস পলিপে কি হবে, ইরেগুলার ব্লিডিং হবে, ডিসচার্জ হবে, কিন্তু প্রলাপসে কিন্তু তা হয় না। সুতরাং এবং অন এক্সামিনেশন দেখা যাবে মায়োমেটাস পলিপ একটা রলাই ব্লাডি ডিসচার্জ। সুতরাং সেটার সাথেও আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। আরো কোনো কোয়েশ্চেন আসছে তোমাদের? জি ম্যাম, একটা কোশ্চেন আসছে, ইনজেকশন কন্ট্রাসেপটিভে ব্লিডিং হলে কি করব? আচ্ছা, এটা কিন্তু খুব কমনই অনেক সময় পেশেন্টদের দেখা যায় যে ইনজেকশন দেওয়ার পরে পেশেন্টের ইরেগুলার ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু খুবই কমন। মানে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে পেশেন্টকে নেক্সট টাইম যেন সেই ইনজেকশন না দেয়। আর অনেক সময় এতই ব্লিডিং হয় যে পেশেন্ট একেবারে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। সেই ইরেগুলার যদি ব্লিডিং থাকে, তাকে প্রথমেই তোমার কি করতে হবে, আমাকে এক্সামিনেশন করতে হবে, পিবি এক্সামিনেশন করতে হবে, সাথে তোমার বিটা ইসিজিটা করতে হবে, সে প্রেগনেন্ট কিনা সেটা দেখতে হবে, আর তাকে কি করতে হবে, আলট্রাসোনোগ্রাম করতে হবে। আলট্রাসোনোগ্রাম করে যদি দেখি আমি যে তার বিটা ইসিজিও নেগেটিভ, আলট্রাসোনোগ্রাম তার নেগেটিভ, আলট্রাসোনোগ্রামে কোনো কিছু নাই, তখন আমাকে মনে করতে হবে ইরেগুলার ব্লিডিং এর আমি কি ট্রিটমেন্ট দিব। ইরেগুলার ব্লিডিং এর জন্য আমি নরমেন্স আছে, আমি সাথে অ্যাডভাইস করবো নরমেন্স একটা করে 3 বার কন্টিনিউয়াসলি খাবে, নরমেন্স আপ টু ব্লিডিং অফ, এবং কন্টিনিউয়াসলি আর 1 মাস খাবে। সাথে কি খাবে, ট্রানেক্সামিক অ্যাসিড এন্ড মেফেনামিক অ্যাসিড। ট্রানেক্সামিক অ্যাসিড যেমন তোমার ধরো খাইতে পারে সে, ট্রানেক্সামিক অ্যাসিড খাবে তোমার 500 মিলিগ্রাম টিডিএস ফর 5 days, and মেফেনামিক অ্যাসিড মানে HPRDS TDS ফর 3 days। এইভাবে খেয়ে সে ব্লিডিংটা অফ করতে পারে। বাট মাস্ট বি বিফোর দ্যাট, মানে ইরেগুলার ব্লিডিং এর কজটা এক্সক্লুড করে নিতে হবে। ইরেগুলার ব্লিডিং এর পিবি এক্সামিনেশন, পার্সপেকুলাম এক্সামিনেশন, দেখা গেল অনেকেই দেখা যাচ্ছে কি, অনেকেই তুমি ইরেগুলার ব্লিডিং হচ্ছে ইনজেকশনের পরে, আমি কি করলাম, পার্সপেকুলাম এক্সামিনেশন করে সার্ভিক্সটা দেখলাম না। সার্ভিক্সটা না দেখার জন্য আমার কি হলো, সার্ভিক্সের মধ্যে অনেক সময় প্যাথোলজি থাকতে পারে, সার্ভাইকাল পলিপ থাকতে পারে, তারপরে তোমার সার্ভাইকাল পলিপ থাকতে পারে, মায়োমেটাস পলিপ থাকতে পারে, কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স থাকতে পারে। এই দিকগুলো ইরেগুলার ব্লিডিং এর কজ এক্সক্লুড করতে হবে। এই এক্সামিনেশন করে এইগুলো আমি এক্সক্লুড করব, প্লাস তোমার কি করব, প্লাস বিটা ইসিজি করব, প্লাস আল্ট্রাসোনোগ্রাম করব, সব প্যাথোলজি এক্সক্লুড করে তখন আমি নরমেন্স দিতে পারি একটা করে 3 বার, ট্রাক্সিন দিতে পারি, এন্ড তোমার HPRDS দিতে পারি। কিন্তু যদি প্যাথোলজি থাকে সাথে, কিন্তু মাস্ট বি এইগুলাই কোনো কাজ হবে না। মাস্ট বি চেক আপ, যে কোনো ইরেগুলার ব্লিডিং পার্সপেকুলাম এক্সামিনেশন মাস্ট মাস্ট মাস্ট, নয়তো তুমি ক্যান্সারটাকে এক্সক্লুড কর, ক্যান্সারটা ডায়াগনোসিস করতে তুমি মিসিং হয়ে যাবে। সুতরাং এটা বি কেয়ারফুল। ইরেগুলার ব্লিডিং, অলওয়েজ বি কেয়ারফুল। ইরেগুলার ব্লিডিং, যে কোনো ইরেগুলার ব্লিডিং এ তোমার পলিপ থাকতে পারে, মায়োমেটাস পলিপ থাকতে পারে, কার্সিনোমা সার্ভিক্স থাকতে পারে, এইগুলো মাস্ট এক্সক্লুড করে তারপরে পেশেন্টের ট্রিটমেন্ট দিতে হবে। ওকে ম্যাম, লং টাইম মেনস্ট্রুয়াল পেইন কমানোর জন্য কি HPRDS খাওয়া যাবে?
হ্যাঁ, লং টার্ম তোমার যদি লং টার্ম তোমার ইয়া থাকে, লং টার্ম যদি পেশেন্টের এটাকে পেইন বলে না, ডিসমেনোরিয়া বলে, যদি লং, এখন ডিসমেনোরিয়াটা যদি হয়, তোমাকে এই যে লং টার্ম পেইনটা কিসের জন্য, তুমি তুমি সারাক্ষণ দিতেই থাকলা তাকে এইচপিআরডিএস, মানে মেফেনামিক অ্যাসিড বা এইচপিআরডিএস কন্টিনিউয়াস দিতে থাকলা, কিন্তু এটা কিন্তু উচিত না। একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে লং টার্ম পেইন নিয়ে, আমি অবশ্যই তাকে এক্সামিনেশন করব, যেমন পিবি এক্সামিনেশন করব করে কি দেখবো, পিবি এক্সামিনেশন করে দেখবো তার কোনো চকলেট সিস্ট আছে কিনা, তার এন্ডোমেট্রোসিস আছে কিনা। হ্যাঁ, চকলেট সিস্ট, এন্ডোমেট্রোসিস, পিআইডি, এগুলো আমি যেগুলো কারণ, মানে লং টার্ম পেইনের যেগুলা কারণ, সেইগুলা কারণ আমি এক্সক্লুড করব, সাথে একটা আলট্রাসোনোগ্রাম করব, দেখি যদি তার কোনো প্যাথোলজি নাই, কোনো কিছু নাই তার, এক্সামিনেশনেও কিছু নাই, আলট্রা ইনভেস্টিগেশনেও কিছু নাই, দেন তুমি লং টার্ম মানে ইয়া দিতে থাকো, লং টার্ম এইচপিআরডিএস দিতে থাকো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ম্যাম সম্ভবত একটা কোশ্চেন আসছে ম্যাম, হ্যাঁ, প্রোল্যাপস কি সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া আদার অপশন আছে? আচ্ছা, প্রলাপস হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া যদি পেশেন্টের দেখা যায় যে অনেক সময় যে অপারেশনে সে ফিট না, দেখা যাচ্ছে যে অপারেশনে সে কিছুতেই ফিট না, অপারেশনে কেমন ফিট না সে বলতেছে তার হার্ট ডিজিজ, মানে হার্ট ফেইলুর, হার্ট ফেইলুর এরকম যে ইজেকশন ফ্রেকশন রয়েছে যে বিলো 30 বা বিলো 20, ইন দ্যাট কেসে অনেক সময় ইজেকশন ফ্রেকশন যদি একদম খুবই কম থাকে, তখন কিন্তু আমরা তোমার যে প্রেসারি ট্রিটমেন্ট দিই। অনেক সময় বাজারে তোমার গোল গোল আকারের প্রেসারি পাওয়া যায়, সেই প্রেসারি ট্রিটমেন্ট আমরা অনেক সময় পেশেন্টদেরকে দিয়ে থাকি। সেই প্রেসারি ট্রিটমেন্ট দিয়ে প্রেসারিটা তোমার ইয়া করি আমরা, রিপোজিশন করি প্রলাপসটাকে, রিপোজিশন করে প্রেসারি ট্রিটমেন্ট দিই। তাছাড়া প্রলাপসের আর কোনো ট্রিটমেন্ট নাই, ওনলি দ্য প্রেসারি ট্রিটমেন্ট, আদারওয়াইজ দ্য সার্জারি। ওকে ম্যাম, মাইল্ড রেক্টোসিল অর সিস্টোসিল এর চিকিৎসা কি? আচ্ছা, মাইল্ড রেক্টোসিল এন্ড মাইল্ড সিস্টোসিল যদি থাকে, অনেক সময় যদি পেশেন্টের কোনো কমপ্লেইন না থাকে, পেশেন্ট যদি বলে না আমার ওই মাইল্ড সিস্টোসিল রেক্টোসিলের জন্য খুব একটা কমপ্লেইন নাই, অথবা তার কোনো অসুবিধা নাই, তার কোনো ধরনের অসুবিধা যদি না থাকে, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি বা রেক্টোসিলের জন্য তার যদি কোনো অসুবিধা না থাকে, তাইলে কিন্তু কোনো ট্রিটমেন্টের কোনো দরকার নাই। কিন্তু তার সাথে যদি ইউটেরাইন প্রলাপস না থাকে, তাইলে কিন্তু তার কোনো দরকার নাই, যদি মাইল্ড সিস্টোসিল আর রেক্টোসিল থাকে। কিন্তু যদি এটার জন্য তার কোনো প্রবলেম থাকে, যেমন ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, অথবা তার খারাপ লাগে, তার ইন্ট্রয়েটাস পেরিনিয়াল টিয়ার আছে, ইন দ্যাট সিচুয়েশনে অনেক সময় আমরা কি করতে পারি, সিস্টোসিল রিপেয়ার করতে পারি, যেমন অ্যান্টেরিয়র কলপোরেপি করি এন্ড পোস্টেরিয়র কল্পপেরিনিওরেপি করতে পারি, যদি তার প্রবলেম থাকে। যদি তার প্রবলেম বারে বারে প্রবলেমের জন্য আছে, তখন সিস্টোসিলের জন্য অ্যান্টেরিয়র কল্পোরেপি এন্ড রেক্টোসিলের জন্য পোস্টেরিয়র কল্পপেরিনিওরেপি করি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। আমার একটা কোশ্চেন ছিল। কি বলো? ম্যাম, কিছুদিন আগে একটা পেশেন্ট পেলাম, মানে উনি ডায়াবেটিক পেশেন্ট। ওনার হচ্ছে ম্যাম শুধু সার্ভিক্সটা প্রোলাপস হয় আর কি, ওনার কোনো ইউরেথ্রোসিলও নাই, রেক্টোসিলও নাই। আর ওনার ওইটা মানে এর আগে কয়েক বছর আগে হয়েছিল এবং রিসেন্টলি হচ্ছে, এবং ওনার হচ্ছে মানে বার্নিং মিকচুরেশন ছিল আর আনকন্ট্রোল ডিএম। এই জন্য আর কি ওনার ইউরিনারি, তারপরে হচ্ছে এসবিওএমসি এগুলো করানো হয়েছে, তারপরে আরবিএস সবকিছুই বেশি ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এতদিন ওনার সমস্যা হয় নাই, উনি বললো যে না, এর আগে আরো আরো এক দুইবার হয়েছিল, মাঝখানে এত বছর আর হয় নাই, কিন্তু এখন হচ্ছে। কিন্তু কি এখন হচ্ছে? ওনার বার্নিং মিকচুরেশন আছে। মানে মানে সার্ভিক্সটাই ম্যাম, মানে নিচের লোয়ার ওয়ান থার্ড এর মতো বের হয়ে আসে। উনি আবার লোয়ার হাত ওয়ান দিয়ে থার্ড ঢুকাই দিলে উপরে উঠে যায়, লোয়ার ওয়ান থার্ড সার্ভিস, মানে ইন্ট্রয়েটাসের বের বাইরে। হয়ে আসে। জি ম্যাম। ও, তাইলে তুমি তাকে, বয়স কত তার পেশেন্টের? ম্যাম বয়স হচ্ছে তার 45 আপ। আর আচ্ছা, হচ্ছে তুমি তার অনেক বছর ধরে মেনোপজ হয়ে গেছে, তার দুইটা বেবি হওয়ার পরেই 32-33 বছরের দিকে মেনোপজ হয়ে গেছে। মানে প্রিমেচুর মেনোপজ হয়েছে। আচ্ছা, জি। তুমি তাকে প্রিমেচুর মেনোপজ, বললো প্রিমেচুর মেনোপজ, এখন তুমি তার যদি সার্ভিস যদি পুরোটাই বের হয়ে থাকে, তুমি তাকে দুইটা পারো, অথবা তুমি কি করতে পারো, ভ্যাজানাল হিস্টেক্টমি করতে পারো। আমার মনে হয় এই পেশেন্টে তোমার যেহেতু ডায়াবেটিস আছে, আর যেহেতু ডায়াবেটিস আছে, রিকারেন্ট ইউটিআই হয়,
তার হলো আমার মনে হয় তাকে বেস্ট ট্রিটমেন্ট হবে ভ্যাজানাল হিস্টেক্টমি করে দেওয়া, ভ্যাজানাল হিস্টেক্টমি করতে হবে। ভ্যাজানাল হিস্টেক্টমি করে তাকে অনেক সময় এন্ডোমেট্রিয়াল, ডায়াবেটিসের সাথে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা খুব কমন, তাই তুমি তাকে অ্যাডভাইস করতে পারো ভ্যাজানাল হিস্টেক্টমি, শুধু ভ্যাজানাল হিস্টেক্টমি। এখানে তুমি বলছো সিস্টোসিল নাই, রেক্টোসিল নাই, সুতরাং আমার কল্পরেপি পোস্টারের কল্পপেরিনিওগ্রাফি করার কোনো দরকারই নাই, শুধু তুমি তাকে করবা হইলো ভ্যাজানাল হিস্টেক্টমি, তাকে কাউন্সিলিং করে।